নমস্কার বন্ধু, স্বাগত তোমার রাতের সুন্দর যাত্রায়। আজকের রাতে আমরা একটি খুব নরম, শান্তি দেওয়া এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে যাচ্ছি। দুটো ঘরের বাড়ি, হ্যাঁ, সেই ছোট্ট বাড়ি যেখানে কখনো রান্নাঘরের ধোঁয়ায় স্বপ্ন পাকা হতো, কখনো উঠোনের ছোট্ট কথায় ঝগড়া হতো, এবং তারপর সেই ছাদের নিচে হাসিও গুঞ্জরিত হতো এবং নতুন স্বপ্নের শুরুও হতো। এটা শুধু গল্প নয়, এটা সেই যুগের স্মৃতি যখন খুশি বড় বাড়িতে নয়, বরং ছোট ঘরের দেয়ালে ঝুলে থাকত। যেমন যেমন তুমি এই গল্পের লয়ে ভেসে যাবে, তোমার ক্লান্ত পলকের উপর ঘুমের হালকা চাদর নেমে আসবে এবং হৃদয় পাবে সেই হারানো শান্তি। যদি এমন সুন্দর ঘুম ডাকানো গল্পগুলো তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ প্রতিদিন একটি নতুন গল্প তোমার ক্লান্তি সরাতে এবং স্বপ্নের জগতে নিয়ে যেতে আসে। আর হ্যাঁ, একটা কথা বলো, তুমি এই মুহূর্তে কোন শহর এবং কোন গ্রাম থেকে শুনছো, এবং তোমার ঘড়িতে এখন কটা বাজে? তোমার প্রত্যেক কমেন্ট এবং প্রত্যেক লাইক থেকে এই অনুভূতি হয় যে তুমি ঠিক সেখানেই কোথাও আছো, আমার সাথে শুনছো এবং এই ঘুম ভরা যাত্রায় আমার সঙ্গী হয়েছ। তাহলে চলো, এখন ঘরের আলো হালকা করে নাও, পাখার ধীর সরসরাহাট শোনো এবং চোখ ধীরে ধীরে বন্ধ করে নাও, কারণ এখন আমরা যাচ্ছি সেই দুটো ঘরের বাড়ির দিকে যেখানে ঝগড়াও মিষ্টি ছিল, হাসিও অমূল্য ছিল এবং ঘুম সব সময় খোলা মিলত। গ্রামের শেষ প্রান্তে মাটির পথ থেকে একটু সরে একটি ছোট্ট বাড়ি ছিল, দুটো ঘরের। বাইরে থেকে দেখলে মনে হতো যেন শুধু চার দেয়াল এবং টিনের ছাদি আছে, কিন্তু তার ভিতরে একটা জগৎ বসেছিল। এই বাড়িটা ছিল রামেশ্বরের, যাকে লোকে ভালোবেসে রামু বলতো। বাড়ির একটা ঘরের চুলা ছিল, মাটির দেয়ালে ধোঁয়ার স্তর জমেছিল। দ্বিতীয় ঘরটা ঘুমানো এবং অতিথি বসানোর জন্য ব্যবহার হতো। বর্ষার দিনে ছাদ থেকে টপকানো জল রোধ করতে সাবিত্রী পুরনো বস্তা এবং প্লাস্টিকের চাদরের সাহায্য নিত, কিন্তু তবুও এই বাড়িটা তাদের জগতের সবচেয়ে বড় আশ্রয় ছিল। সকালের সময় ছিল, মোরগের ডাক এবং কাছের ক্ষেত থেকে আসা গরুর ঘণ্টার আওয়াজ হাওয়ায় মিশেছিল। সাবিত্রী চুলায় কাঠ জ্বালিয়ে রুটি সেঁকছিল। ধোঁয়ায় তার চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু মুখে ক্লান্তির জায়গায় সন্তোষের ঝালক ছিল। রামু, ওঠো, সূর্য মাথায় উঠেছে, মজুরিতে যেতে হবে নাকি? সাবিত্রী ডেকে উঠল। রামেশ্বর করবট বদলে কম্বল মাথায় টেনে নিল। মাত্র 5 মিনিট, আর সারা রাত খেটে হাড় কষ্ট করছে। 5 মিনিটে পেট ভরে না, পুনমকে স্কুলে পাঠাতে হবে, চন্দনেরও খেয়াল রাখতে হবে এবং আজ বাজার থেকে তেল নুনও আনতে হবে। সাবিত্রী তাওয়া থেকে রুটি নামাতে নামাতে বলল। রামেশ্বর ধীরে ধীরে উঠে বসল। পাতলা দুবলা শরীর, কপালে ঘাম এবং চোখে অর্ধেক ঘুম, কিন্তু যেই সন্তানদের হাসির আওয়াজ তার কানে পড়ল, তার মুখে হাসি ফুটে উঠল। পুনম, যে এখন 12 বছরের হয়ে গিয়েছে, তার ছোট ভাই চন্দনকে বই পড়ানোর চেষ্টা করছিল। চন্দন, এটা দেখো, ক থেকে কমল, আমার সাথে বলো। চন্দন হেসে বলল, না, ক থেকে কবুতর, সেটা দেখো ছাদে বসে আছে। পুনম রেগে গিয়ে বলল, তুমি কখনো শুধরবে না, এবং বই বন্ধ করে দিল। রামেশ্বর দুজনকে দেখে হেসে বলল, আরে পুনম, তাকে ডাঁটো না, দুষ্টুমিও তো বয়সের অংশ। সাবিত্রী মাঝে ঝুঁকে বলল, হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি করতে করতে একদিন পুরো বই খেয়ে ফেলবে, পড়াশোনা না করলে বড় হয়ে কি করবে? পুনম ধীরে বলল, আমি তো মাস্টার হব না মা। কিন্তু চন্দন? চন্দন গর্ব করে বলল, আমি তো রামু বাবার মতো মজুরি করব, সারা দিন কাজ করে সবাইকে খাওয়াবো। তার নিষ্পাপতায় সবাই হেসে উঠল, কিন্তু সাবিত্রীর চোখ ভিজে গেল। তাকে ভয় ছিল যে কোথাও ছেলেটাও গরিবীর ভারে চাপা পড়ে স্বপ্ন থেকে হাত ধুয়ে না বসে। দুটো ঘর এত ছোট ছিল যে কখনো কখনো মনে হতো হাওয়াও জায়গা চাইছে। এক কোণে পুরনো খাট ছিল যেখানে রামেশ্বর এবং সাবিত্রী ঘুমাত। অন্য কোণে পুনম এবং চন্দন বিছানা বিছিয়ে বমাত। কাপড়ের গাঁট দেয়ালে ঝুলে থাকত এবং একটা ভাঙা আলমারিতে তাদের সব কাগজপত্র, বই এবং কিছু বাসন রাখা থাকত। পাশের কাকি শান্তিদেবী প্রায়ই এসে বলতো, আরে রামু, দুটো ঘরে 4-4 জন কি করে থাকো? ভগবান করুন শিগগিরই বড় বাড়ি মিলুক। রামেশ্বর শুধু হাসত। সে জানত বড় বাড়ি তার হাতের কথা নয়, কিন্তু স্বপ্নে সে প্রায়ই ভাবত যে কখনো তার সন্তানরা পড়ালেখা করে বড় বাড়ি বানাবে। আজকের দিনটাও সাধারণ দিনের মতোই শুরু হলো। রুটি সেকা হলো, নুন মরিচের সাথে খাওয়া হলো এবং তারপর সন্তানদের তৈরি করা হলো। পুনম তার পুরনো সালোয়ার কুর্তা পরল, যার উপর অনেক জায়গায় প্যাচ লাগানো ছিল, কিন্তু সে বড় গর্ব করে চুলে দুটো ছোট বেনি বেঁধে বই তুলে নিয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। চন্দন এখনও ছোট ছিল, পঞ্চম থেকে এগিয়ে পড়াশোনা তার জন্য কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু সে তার বোনের সাথে খেলায় খাওয়াই খুশি থাকত। রামেশ্বর লুঙ্গি বেঁধে মাথায় গামছা রেখে মজুরিতে গ্রামের চৌপালের দিকে বেরিয়ে পড়ল। সেখান থেকেই তাকে রোজের কাজ মিলত, কখনো ইট বইয়ের কাজ, কখনো খেতে মজুরির কাজ। সাবিত্রী ঘর সামলাত। জল ভরতে তাকে আধা কিলোমিটার দূরের কুয়ো পর্যন্ত যেতে হতো।
সেখানে মহিলাদের ভিড় হতো, হাসি ঠাট্টা, কখনো গল্পবাজি তো কখনো ঝগড়া। কিন্তু এটাই তার দৈনন্দিন ছিল। রামেশ্বরের বড় ভাই রঘুবীর গ্রামে একটু জমিদার ধরনের লোক ছিল। মাঝে মাঝে রামেশ্বরকে তিরস্কার করত, কিরে রামু, দুটো ঘরে ভেড়া বকরির মতো গুজে থাকো, কখনো আমাদের মতো চাষবাস করলে বাড়ির অবস্থাও ভালো হতো। রামেশ্বর মনে মনে কষ্ট পেত, কিন্তু খোলাখুলি কিছু বলতে পারত না। তার চোখ সবসময় তার সন্তানদের ওপর টিকে যেত। তাকে মনে হতো যদি সে সাহস করে তাহলে তার পরবর্তী প্রজন্ম হয়তো গরিবীর শিকল থেকে মুক্তি পাবে। সন্ধ্যায় যখন সবাই বাড়ি ফিরত, তখন সেই ছোট্ট বাড়িটা নতুন রঙে ফুটে উঠত। পুনম তার বই খুলে পড়ত, চন্দন খাটে খেলত, সাবিত্রী সেলাই করত এবং রামেশ্বর সারাদিনের ক্লান্তি ভুলে সন্তানদের কথা শুনত। দুটো ঘরের এই বাড়িতে জায়গা কম হলেও স্বপ্নের কোনো সীমা ছিল না। হাসি, ঝগড়া, ভালোবাসা, তর্ক সব এখানেই পালিত হতো। রামেশ্বর প্রায়ই ভাবত, আমাদের বাড়ি ছোট, কিন্তু এতে যে স্বপ্ন পালিত হচ্ছে সেগুলো খুব বড়। একদিন এই দুটো ঘরের বাড়ি আমাদের পরিশ্রম এবং সন্তানদের পড়াশোনা থেকে স্বপ্নের প্রাসাদ হয়ে যাবে। আর এই চিন্তা নিয়েই সে প্রতি রাতে কম্বল ওড়ে ঘুমাত, এই বিশ্বাস নিয়ে যে কালকের সূর্য হয়তো নতুন আশা নিয়ে আসবে। সকালের সূর্য যেই গ্রামের আকাশে ছড়িয়ে পড়ল, রামেশ্বর খাট থেকে উঠে তার গামছায় মুখ মুছল। গত রাতে দেরি করে সন্তানদের পড়াশোনা এবং সাবিত্রীর সাথে ভবিষ্যতের কথা বলার পর ঘুম দেরিতে এসেছিল। কিন্তু মজুরের জীবনে ঘুমের বিলাস কোথায়? সাবিত্রী আগেই উঠে গিয়েছিল। সে মাটির চুলায় কাঠ জ্বালিয়ে চা বানাচ্ছিল। ধোঁয়ায় তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু মুখে সেই দৃঢ়তা ছিল। সে রামেশ্বরকে দেখেই বলল, রামু, আজ কাজ থেকে ফেরার সময় নুন এবং মাটির তেল ভুলো না, কাল রাতের বাতি নিভে গিয়েছিল। রামেশ্বর মাথা নাড়ল। হ্যাঁ সাবিত্রী, কিন্তু পকেটে মাত্র 50 টাকা আছে, দেখি কি হয়। তখনই পুনম বাইরে এলো, হাতে বই ছিল। সে তাড়াতাড়ি দুটো রুটি ছিঁড়ে নিয়ে বলল, বাবা, আজ স্কুলে মাস্টারজি টেস্ট নেবেন, আমাকে ভালো নম্বর আনতে হবে। রামেশ্বর হেসে তার মাথায় হাত রাখল। বেটি, তুমি তো আমার গর্ব, ভালো করে পড়াশোনা করো। চন্দন যে এখনও ঘুম থেকে পুরোপুরি জাগেনি, মুখ ঘষতে ঘষতে বলল, মা, আমাকেও স্কুলে যেতে হবে। সাবিত্রী তাকে ভালোবেসে বোঝালো, তোমার কাছে নতুন বই নেই বেটা, পরের মাস দেখব, এখন ঘরের কাজে আমাকে সাহায্য করো। চন্দন মুখ ফুলিয়ে নিল, সবসময় পুনমই স্কুলে যাবে, আমি কেন নয়? পুনম তাকে জড়িয়ে ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি যা শিখব তোমাকেও শেখাব। ঘরের ছোট্ট উঠোন, সন্তানেদের আওয়াজ এবং মা বাবার কথায় ভরে গেল। কিন্তু এই হট্টগোলের মাঝে গরিবীর ভার সব দিকে অনুভূত হচ্ছিল। রামেশ্বর গামছা কাঁধে ফেলে গ্রামের চৌপালে পৌঁছল। সেখানে আগে থেকেই অনেক মজুর দাঁড়িয়েছিল। কেউ ইট গাঁথার কাজ চাইছিল, তো কেউ ক্ষেতের মজুরি। গ্রামের চৌধুরী এসে বলল, রামু, আজ আমাদের ক্ষেতে মেড় বাঁধার কাজ আছে, 20 জন মজুর চাই, মজুরি 120 টাকা মিলবে। রামেশ্বর তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল। এই টাকা কম ছিল, কিন্তু ক্ষুধা এবং অবস্থার সামনে মন মারতে হতো। সারাদিনের রোদ, ঘাম এবং মাটিতে লেপটে সন্ধ্যায় যখন রামেশ্বর ফিরল, তখন তার হাতে শুধু কিছু শিক্কা এবং ক্লান্ত পা ছিল। সাবিত্রী উঠোনে বসে সবজি কাটছিল, পুনম পাশে বসে তার খাতায় কিছু লিখছিল। চন্দন মাটিতে খেলছিল। রামেশ্বর এসেই শিক্কাগুলো তার হাতে দিল। আজ মাত্র এতটুকু মিলেছে। সাবিত্রী টাকা গুনে গভীর শ্বাস নিল। নুন এবং তেল তো আসবে, কিন্তু সন্তানেদের জন্য দুধ কোথা থেকে আনব? পুনমকে পড়াশোনার জন্য খাতাও চাই। রামেশ্বর চুপ হয়ে গেল। তার চোখ চন্দনের দিকে টিকে গেল, যে মাটি দিয়ে ছোট্ট বাড়ি বানাচ্ছিল এবং বলছিল, এটা আমার প্রাসাদ, এতে সবাই থাকবে। রামেশ্বরের চোখে জল এসে গেল। তার মন বলল, বেটা, তোমার প্রাসাদ তো মাটির, কিন্তু আমি তোমাকে আসল বাড়ি বানিয়ে দেব, যতই পরিশ্রম করতে হোক। তখনই শান্তিদেবী কাকি এসে পৌঁছল। তারা এসে চুটকি কাটল, আরে সাবিত্রী, আজও নুনধার নেবে কি? তোমার বাড়ি তো সবসময় টানাটানিতেই থাকে। সাবিত্রী হেসে বলল, হ্যাঁ কাকি, কি করব, ভাগ্যই এমন। কাকি তিরস্কার করে বলল, ভাগ্য নয়, পরিশ্রম করতে হবে। দেখো রঘুবীরকে, তার কত জমি আছে। রামেশ্বর কিছু বলল না, শুধু মনে মনে কসম খেল যে একদিন সে সবাইকে দেখিয়ে দেবে যে পরিশ্রমই আসল শক্তি। রাতে খাওয়ার সময় সবাই একসাথে বসে গেল। কাঠের চুলায় বানানো রুটি এবং আলুর সবজি ছিল। চন্দন রুটির বড় টুকরো তুলে নিল। পুনম বাধা দিল, এত খেও না, আমাকেও চাই। না, দেব না, চন্দন বলল এবং রুটি লুকিয়ে ফেলল। পুনম তাকে টেনে নিল। দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। সাবিত্রী ধমক দিল, আরে চুপ করো দুজন, দুটো রুটিতে ঝগড়া করলে বাড়ি কি করে চলবে? রামেশ্বর মেজাজ হালকা করতে বলল, ঝগড়া করো না দুজন,
নাহলে আমার রুটিও নিয়ে নেবে। সবাই হেসে উঠল। দুটো ঘরের বাড়ি যেখানে প্রতিদিন সংগ্রামের স্বাদ মিলত, সেখানেই প্রতি রাতে হাসির নুনও মিশে থাকত। যখন সন্তানরা ঘুমিয়ে গেল, তখন সাবিত্রী ধীরে বলল, রামু, কি আমাদের সন্তানরাও এমনই গরিবিতে পালিত হবে? রামেশ্বর আকাশের দিকে তাকাল। টিনের ছাদ থেকে তারার চকচকে দেখা যাচ্ছিল। সে দৃঢ় স্বরে বলল, না। সাবিত্রী, পুনম পড়ালেখা করে মাস্টার হবে। না, চন্দনও বড় মানুষ হবে। এই দুটো ঘরের বাড়ি ছোট, কিন্তু এতে স্বপ্ন বড়। আমি খাটব, তুমি হিম্মত রাখো। সাবিত্রীর চোখ ভিজে গেল। সে শুধু এটুকু বলল, আমি তোমার সাথে আছি রামু। এবং দুটো ঘরের বাড়ি সেই রাতেও স্বপ্ন এবং সংগ্রামের মাঝে এক নতুন আশা নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালের আকাশ হালকা কুয়াশায় ঢাকা ছিল। গ্রামের গাছে বসা পাখিরা চিঁ চিঁ করছিল। পুনম খাটে বসে তার বইয়ে ডুবেছিল। তার চোখে এক অদ্ভুত চকচকে ছিল, যেন বইয়ের জগতই তার আসল বাড়ি। সাবিত্রী রান্নাঘর থেকে ডেকে বলল, পুনম, তাড়াতাড়ি করো, স্কুলের ঘণ্টা বাজবে। রুটি খেয়ে নাও, নাহলে খালি পেটে যেতে হবে। পুনম বই বন্ধ করে বলল, হ্যাঁ মা, মাত্র 2 মিনিট, এই প্রশ্নটা শেষ করে নি। রামেশ্বর হেসে মেয়েকে দেখল। তাকে তার জীবনের সব স্বপ্ন পুনমের চোখে দেখা যাচ্ছিল। পুনম হাতে পুরনো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। ব্যাগের সেলাই অনেক জায়গায় খুলে গিয়েছিল, যা সাবিত্রী সুতো দিয়ে জোড়া রেখেছিল। চন্দন তার বই তুলে পিছনে পিছনে চলছিল। দিদি, আমাকেও স্কুলে নিয়ে চলো, চন্দন নিষ্পাপতায় বলল। পুনম তাকে বোঝাল, তুমি ছোট, আগে ঘরের কাজ শেখো, তারপর পড়াশোনাও হবে। চন্দন মুখ ফুলিয়ে নিল, কিন্তু তার চোখে দিদির জন্য গর্বও ঝলকাচ্ছিল। পথে গ্রামের সন্তানরা হাসি ঠাট্টা করতে করতে কেউ চপ্পল ছাড়া দৌড়াচ্ছিল, কেউ ক্ষেতের পথে শর্টকাট নিচ্ছিল। পুনম তাদের মাঝে চুপচাপ বইয়ের কথা ভাবতে ভাবতে চলছিল। স্কুলে পৌঁছতেই ক্লাসে মাস্টারজি অর্থাৎ অশোকবাবু পড়াচ্ছিলেন। তাদের মুখ কঠোর ছিল, কিন্তু হৃদয় থেকে তারা সন্তানদের সত্যিকারের হিতৈষী ছিলেন। আজ সব সন্তানরা নিজের নিজের খাতা খোলো, গণিতের টেস্ট আছে। সন্তানদের মধ্যে হট্টগোল শুরু হলো। অনেক সন্তান ভয় পেল, কিন্তু পুনম আত্মবিশ্বাস নিয়ে খাতা খুলল। সে পরিশ্রম করেছিল, রাত রাত জেগে পড়েছিল। টেস্টের পর যখন অশোকবাবু খাতাগুলো দেখলেন, তখন পুনমের খাতা দেখে তাদের চোখ চকচক করে উঠল। বাহ পুনম, পুরো নম্বর, তুমি তো সত্যি সামনে যেতে পারো, শুধু পরিশ্রম চালিয়ে যাও। পুনমের মুখে গর্বের হাসি ফুটে উঠল। সে ভাবল, আমি একদিন মাস্টার হব না, এই দুটো ঘরের বাড়িকে স্বপ্নের প্রাসাদে বদলে দেব। কিন্তু স্বপ্নের পথ সহজ কোথায়? বাড়ি ফেরার সময় রঘুবীর তিরস্কার করল। পুনম কত পড়াশোনা করবে? মেয়েদের পড়াশোনা থেকে কি লাভ? আখির তো বিয়ে করতেই হবে। সাবিত্রী চুপ রইল, কিন্তু তার হৃদয় কাঁপতে লাগল। ভাইয়া, পড়াশোনা থেকেই তো জীবন বদলায়, সে ধীর স্বরে বলল। রঘুবীর হেসে উঠল। আরে সাবিত্রী, স্বপ্নের পিছনে ছুটলে তো ক্ষুধায় মরে যাবে। মেয়ে তো, তাকে ঘরের কাজ শেখাও, বই নয়। রামেশ্বর সেখানে উপস্থিত ছিল। সে ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল, ভাইয়া, আজ হয়তো আমরা গরিব, কিন্তু আমার মেয়ে পড়বে, যতই দুনিয়া কিছু বলুক। রঘুবীর রেগে চলে গেল, কিন্তু পুনমের হৃদয়ে রামেশ্বরের কথা তারার মতো চকচক করে উঠল। রাতে যখন সবাই খাওয়া শেষ করল, পুনম তার খাতা নিয়ে উঠোনে বসল। দিয়ের লোক দোল খাচ্ছিল, কিন্তু সে হার মানল না। চন্দন তার পাশে বসে বলল, দিদি, তুমি এত পরিশ্রম করো কেন? পুনম তার চোখে তাকিয়ে বলল, কারণ আমি চাই যে বাবাকে আর মজুরি করতে না হয়, মাকে রোজ কুয়ো থেকে জল বইতে না হয়, তুমি স্কুলে যেতে পারো এবং আমাদের দুটো ঘরের বাড়ি বড় হয়ে যায়। চন্দন কিছুক্ষণ চুপ রইল, তারপর হেসে বলল, তাহলে আমি তোমার স্বপ্নের পাহারাদার হব। কেউ তোমাকে কষ্ট দিলে তাকে আমি ধমকাব। পুনম হেসে উঠল এবং তার মাথায় হাত বোলাতে লাগল। রাতে যখন সন্তানরা ঘুমিয়ে গেল, সাবিত্রী রামেশ্বরকে বলল, রামু, পুনমের পড়াশোনায় খরচ বাড়বে, খাতা, বই, ফি, এসব কি করে হবে? রামেশ্বর গভীর শ্বাস নিল। জানি সাবিত্রী, কিন্তু আমি দিনরাত পরিশ্রম করব, আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করব। যদি আমাদের কাছে কিছু না থাকেও, তাহলে আমার কোনো আফসোস হবে না। সাবিত্রীর চোখে জল এসে গেল। সে ধীরে বলল, তুমি সবসময় হিম্মত দাও রামু। চলো, মিলে দেখি কি করে প্রত্যেক কষ্ট পার করি। অর্ধেক রাত পার হয়ে গিয়েছিল। চাঁদের আলো উঠোনে ছড়িয়েছিল। দুটো ঘরের বাড়ি ঘুমে ডুবেছিল, কিন্তু পুনমের স্বপ্ন জেগেছিল। সে ঠিক করেছিল, আমি পড়ব, বড় হব এবং এই বাড়ির প্রত্যেক কোণ আলোয় ভরে দেব। ছোট বাড়ির দেওয়ালের মাঝে সেই স্বপ্ন পালিত হচ্ছিল, যা একদিন এই পরিবারের জীবন বদলে দেবে। সকালের রোদ উঠোনে সোনালি চাদর বিছাচ্ছিল। সাবিত্রী কুঁয়ো থেকে জল ভরে ফিরেছে। মাথায় রাখা ভারী ঘড়া নামাতে নামাতে সে দেখল যে চন্দন মাটিতে কিছু খুঁজছে। আরে, চন্দন আবার মাটিতে খেলছে, আবার স্নান করতে হবে, সাবিত্রী রেগে বলল। চন্দন হেসে বলল, মা, আমি মাটিতে বাড়ি বানাচ্ছি, এটা দেখ, এটা বাবার ঘর, এটা দিদির ঘর এবং এটা আমার।
সাবিত্রী ক্লান্তি ভুলে হাসল। তুমি তো বড় হয়ে সত্যি বাড়ি বানাবে কি? চন্দন নিষ্পাপতায় মাথা নাড়ল। হ্যাঁ মা, আর সবচেয়ে বড় ঘর তোমার হবে। ঠিক তখনই পুনাম বই নিয়ে বাইরে এলো। সে দেখল যে চন্দন তার নতুন নতুন লেখা নোটের উপর মাটি ছড়িয়ে দিয়েছে। চন্দন, এটা কি করলে তুমি? পুনাম রেগে বলল। আমি তো তোমার নাম লিখছিলাম মাটিতে, দেখ প বানিয়ে দিয়েছি। চন্দন বর্ব করে দেখালো। পুনম কপাল চেপে ধরল। আরে এটা এপ কি উল্টো মাছ? দুজনের ঝগড়া শুনে রামেশ্বর যে পাশে খাটে বসেছিল হেসে উঠল। আরে তোমাদের দুজনের ঝগড়া তো আমাদের বাড়ির সবচেয়ে বড় তামাশা, চলো ঝগড়া করো না। একদিন চন্দন চুরি করে পুনমের সাথে স্কুলে চলে গেল। সেখানে গিয়ে সে সন্তানদের মাঝে বসে গেল এবং মাস্টারজি অশোকবাবুকে দেখতে লাগল। অশোকবাবু জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? চন্দন রামেশ্বর, সে আত্মবিশ্বাস নিয়ে বলল। ক্লাস হেসে উঠল। অশোকবাবু হেসে বললেন, আরে কিন্তু তোমার নাম তো ভর্তির লিস্টে নেই। পুনম ঘাবড়ে গেল। মাস্টারজি, এটা আমার ভাই, পড়তে চাইছিল তাই সাথে চলে এসেছে। অশোকবাবু গম্ভীর হয়ে বললেন, পড়াশোনা প্রত্যেক সন্তানের অধিকার। চন্দন, যদি তুমি সত্যি পড়তে চাও তাহলে আমি তোমাকে বসতে দেব, কিন্তু রোজ আসতে হবে। চন্দনের চোখ চকচক করে উঠল। সে বলল, হ্যাঁ মাস্টারজি, আমি রোজ আসব। সন্ধ্যায় যখন রঘুবীরকে খবর পৌঁছল যে চন্দনও স্কুলে গিয়েছে, তখন সে তিরস্কার করতে পিছপা হল না। আরে রামু, দুটো সন্তানকেই পড়াবে? কোথা থেকে টাকা আসবে? ছেলে খেতে কাজ করবে নাকি বই উঠবে? রামেশ্বর ধীর স্বরে বলল, ভাইয়া, পড়াশোনাই তো আমাদের অন্ধকার থেকে বের করতে পারে। চন্দন পড়তে চাইছে তো পড়বে। রঘুবীর রেগে চলে গেল। সাবিত্রী রামেশ্বরকে আলাদা নিয়ে বলল, রামু, তুমি জানো যে চন্দন দুষ্টু, কিন্তু যদি পড়াশোনায় মন লাগিয়ে নেয় তাহলে হয়তো তার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। রামেশ্বর হ্যাঁ বলল। হ্যাঁ সাবিত্রী, স্বপ্নের পাখা তখনই মেলে যখন তাদের উড়তে দেওয়া হয়। রাতে খাওয়ার পর চন্দন সবাইকে তার নকল দেখালো। দেখো, হ থেকে আম লিখেছে, কিন্তু আমের ছবি আমি এমন বানাবো। এবং সে একটা গোল গোল বানিয়ে তার উপর ঘাস লাগিয়ে দিল। পুনম হাসতে হাসতে লুটিয়ে পড়ল। এটা আম কি ঝাড়ু? রামেশ্বর মজা করে বলল, চলো, যদি এই আম বেচতে যাই তো সবাই কিনবে, দুনিয়ার সবচেয়ে অদ্ভুত আম। সাবিত্রী হাসি থামাতে থামাতে বলল, হ্যাঁ, আর টাকা থেকে হয়তো আমাদের বাড়ির ছাদ কেক হয়ে যাবে। চারজনের হাসিতে দুটো ঘরের বাড়ি ফুটে উঠল। সেই রাতে চন্দন খাটে শুয়ে ভাবছিল, আমিও পড়ব দিদির মতো, আমি বড় হয়ে বাড়ি বানাবো যেখানে মা বাবা আরামে থাকবে এবং আমি সবাইকে হাসাবো। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দুটো ঘরের বাড়ি ঘুমাচ্ছিল, কিন্তু তার ভিতরে একটা নতুন স্বপ্ন জেগে উঠেছিল। চন্দনের স্বপ্ন, যা তার দুষ্টুমির মতোই অদ্ভুত ছিল। গ্রামের মাঝখানে একটা বড় বটগাছ ছিল, সেখানেই চৌপল বসত। লোকে বসে গল্প করত, মহিলারা জল ভরার সময় থামত এবং সন্তানরা খেলত। এমনই একদিন সাবিত্রী জল ভরতে গিয়েছিল। সেখানে আগে থেকেই শান্তিদেবী কাকি এবং ২-৩ জন মহিলা বসেছিল। কাকি দূর থেকেই তিরস্কার করল। আরে সাবিত্রী, তোমার পুনম তো পড়ালেখা করে কালেক্টর হবে কি? শুনেছি এখন চন্দনও স্কুল যাচ্ছে। সাবিত্রী নম্রস্বরে বলল, হ্যাঁ কাকি, দুজনেই পড়াশোনা করবে, ভগবান চাইলে কিছু হয়েও যাবে। কাকি হেসে উঠল। হায় হায়, গরিবের সন্তানরা স্বপ্ন দেখবে? এটা তো সেই রকম যেমন কাক হাঁস হতে চলেছে। পাশে বসা অন্য মহিলা বলল, মেয়েদের এত পড়িয়ে কি করবে? আখের তো যৌতুক দিতে হবে। সাবিত্রীর হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে ঠোঁট চেপে রাখল। তার চোখে ব্যথা ছিল, কিন্তু মনের কোনো কোণে একটা আগুনও জ্বলছিল। তার সন্তানদের সব অবস্থায় সামনে নিয়ে যেতে হবে। সন্ধ্যায় রঘুবীর এসে হাজির, সবসময়ের মতো হাতে বিড়ি এবং মুখে অহংকার। আরে রামু, শুনেছি চন্দনও স্কুল যাচ্ছে এবং তুমি পুনমকেও পড়াচ্ছ। আরে ভাই, মজুরি ছেড়ে স্বপ্নে বাঁচা বন্ধ করো। মেয়ের পড়াশোনায় খরচ করা মানে গর্তে টাকা ফেলা। রামেশ্বর চুপচাপ শুনছিল, তার মুষ্টি বাঁধা ছিল, কিন্তু উত্তর দেওয়ার আগে সাবিত্রী বলে উঠল, ভাইয়া, গরিবের সন্তানদের স্বপ্ন স্বপ্নই থাকে, যদি সুযোগ মেলে তো সেটা পূরণ করতে পারে। রঘুবীর ব্যঙ্গ করে বলল, স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, দেখো থাকো, কিন্তু যখন পেট খালি হবে তখন মনে পড়বে যে স্বপ্ন থেকে রুটি বানে না। এত বলে সে চলে গেল। বাড়ির ভিতর নীরবতা ছড়িয়ে পড়ল। পুনম এবং চন্দন দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। পুনম ধীরে বলল, বাবা, লোকে যাই বলুক, আমি হার মানব না। আমি পড়ব, বড় হব, সবাইকে দেখাবো যে স্বপ্নের দাম আছে। চন্দন নিষ্পাপতায় যোগ করল, আর আমিও দিদির সাথে পড়ব। তারপর আমরা দুজন মিলে মা বাবাকে নতুন বাড়ি দেব, 2 ঘরের নয়, 10 ঘরের। রামেশ্বরের চোখ ভিজে গেল। সে সন্তানদের জড়িয়ে ধরল। তোমরা দুজন আমার সাহস, লোকে যত তিরস্কার করুক, আমি তোমাদের সাথে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই শান্তিদেবী কাকি আবার এসে পৌঁছল। আরে রামু, খারাপ মনে করো না, আমরা তো মজা করছিলাম। রামেশ্বর হালকা হাসি দিল। কাকি, মজা তো চলতেই থাকবে, কিন্তু আমার সন্তানরা স্বপ্নকে মজা হতে দেবে না। কাকি সন্তানদের দিকে তাকালো। পুনম বইয়ে ডুবেছিল
এবং চন্দন মাটিতে লেখার প্র্যাকটিস করছিল। কাকির মুখে অঞ্জানে নরমতা এসে গেল। চলো ভাই, ভগবান তোমাদের ভালো করুন। সেই রাতে খাবার সময় মেজাজ একটু হালকা ছিল। চন্দন সবজি থেকে আলুর বড় টুকরো বের করে বলল, এটা বাবার, যাতে তাকত আসে। পুনমও তার রুটির অংশ মায়ের দিকে বাড়িয়ে দিল। মা, তুমি সারাদিন পরিশ্রম করেছ, এটা খেয়ে নাও। সাবিত্রী আবেগপ্রবণ হয়ে গেল। আরে পাগলরা, মা বাবা সন্তানদের জন্যই বাঁচে। তোমরা দুজন ভালো করে পড়ো, সেটাই আমার জন্য সবচেয়ে বড় ভোজ। রামেশ্বর দিয়ের লৌ দেখতে দেখতে বলল, আজ তিরস্কার মিলেছে, কাল প্রশংসাও মিলবে, শুধু হিম্মত রাখো। রাতে পুনম এবং চন্দন খাটে শুয়ে আকাশের তারা দেখছিল। পুনম বলল, চন্দন, কসম খাও যে আমরা দুজন পড়াশুনো ছাড়ব না। চন্দন হাত তুলে বলল, কসম, যত তিরস্কার মিলুক, আমি দিদির সাথে পড়ব। দুজনের চোখে চকচকে ছিল। দুটো ঘরের বাড়ি ছোট হলেও তার ভিতরে তিরস্কারের মাঝেও আশার লৌজল ছিল। সকালের সময় ছিল। দুটো ঘরের ছোট্ট বাড়িতে সব সময়ের মতো হট্টগোল ছিল। সাবিত্রী রান্নাঘরের কোণে কাঠের আঁচে রুটি সেঁকছিল। চন্দন স্কুলের স্লেট খুঁজতে খুঁজতে শোর মাজাচ্ছিল। পুনম বইয়ে ডুবেছিল, কিন্তু মায়ের সাহায্যের জন্য বারবার উঠে যাচ্ছিল। রামেশ্বর বাইরের দরজায় বসে তার পুরনো সাইকেলের চেন ঠিক করছিল। সবকিছু সাধারণ লাগছিল, কিন্তু তখনই রঘুবীরের আগমন হল। তার মুখে রাগ এবং স্বরে তিরস্কারের তিক্ততা ছিল। রামু, এটা কি তামাশা? রঘুবীর ঘরে ঢুকেই চেঁচিয়ে উঠল, সবসময় সন্তানদের বইয়ে ডুবে দেখি, কি ক্ষেতবাড়ি ছেড়ে দিয়েছ? বই পেট ভরাবে? আরে বাড়ি থমকে আছে এবং তুমি স্বপ্নে প্রাসাদ বানাচ্ছ। রামেশ্বর শান্তিতে বলল, ভাইয়া, সন্তানরা পড়ছে, পরিশ্রম করছে, ক্ষেতের কাজ আমি নিজে করে নেব। রঘুবীর জোরে বিড়ির কষ নিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, তোমার হাতের কথা নয়, পুনমকে পড়িয়ে কি লাভ? কাল তো বিয়ে করতে হবে, যৌতুক কথা থেকে আনবে। আর এই চন্দন স্কুলে যাবে তো কি তোমার সাথে কাজ করবে? সাবিত্রী যে এখনও চুপ ছিল হঠাৎ বলে উঠল, ভাইয়া, প্রত্যেক কথাই তিরস্কার কেন দাও? যদি আমাদের সন্তানরা পড়ালেখা করে নেয় তো তাদের জীবন সুন্দর হবে। সবসময় ক্ষেত এবং মজুরিতেই কেন আটকে থাকব? কি গরিবের সন্তানরা স্বপ্ন দেখতে পারে না? রঘুবীরের চোখ বড় হয়ে গেল। আরে বোন, আমাকে শেখাও না, আমি এই বাড়ির বড়। এই সব পড়ালেখা গরিবদের জন্য নয়। ভালোভাবে পুনমকে ঘরের কাজ শেখাও এবং চন্দনকে খেতে লাগাও। দরজায় দাঁড়ানো পুনমের চোখ ছলছল করে উঠল। সে ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল, চাচা, আপনি যতই বলুন, আমি পড়াশুনো ছাড়ব না। আমি বড় হব, আপনি দেখে নিন। রঘুবীর আগুন হয়ে গেল। আরে দেখো তো, মেয়ে মুখে উত্তর দিচ্ছে। এটা সব রামু এবং সাবিত্রীর লালনের ফল। কথায় কথায় তর্ক বেড়ে গেল। রামেশ্বর স্বর উঁচু করে বলল, বন্ধ করো ভাইয়া, রোজ রোজ এসে সন্তানদের মন ভাঙো না। তিরস্কার করা সহজ, কিন্তু সন্তানদের সামনে নেওয়া কঠিন। আমি আমার সন্তানদের স্বপ্নের মাঝে কোনো দেয়াল আসতে দেব না। রঘুবীর রেগে খাটে লাথি মারল। ঠিক আছে, যদি এটাই করতে হয় তো আমার থেকে কোনো আশা রেখো না। কাল মুসিবত এলে মনে করো না। এত বলে সে দরজা পিটিয়ে চলে গেল। বাড়ির ভিতর ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। সাবিত্রী চুলার পাশে বসে আনসু থামানোর চেষ্টা করছিল। পুনম বই বুকে চেপে চুপচাপ দাঁড়িয়েছিল। চন্দন ধীরে মায়ের আঁচল ধরে নিল। মা, কি আমরা সত্যি ভুল করছি? সাবিত্রী ছেলেকে বুকে জড়িয়ে বলল, না বেটা, পড়াশুনো কখনো ভুল হয় না। লোকে যা বলুক, তোমরা তোমাদের পথ ছেড়ো না। সেই রাতে দিয়ের লৌয়ের সামনে রামেশ্বর দেরি করে বসে রইল। মনে রঘুবীরের কথা গুঞ্জরিত হচ্ছিল, কিন্তু ভিতরে কোথাও আর একটা আওয়াজও ছিল। যদি আজ নত হয়ে যাই তো সন্তানদের স্বপ্ন ভেঙে যাবে। গরিবই বড়, কিন্তু স্বপ্ন থেকে বড় নয়। রামেশ্বর সাবিত্রীর হাত ধরে বলল, আজ ঝগড়া হয়েছে, কিন্তু এটাই আমাদের আসল পরীক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, যতই অবস্থা হোক, পুনম এবং চন্দনের পড়াশোনা কখনো বন্ধ হবে না। সাবিত্রী আঁসু মুছে হাসল। আমিও তোমার সাথে আছি রামু। রাতে খাটে শুয়ে পুনম চন্দনকে বলল, এখন আমাদের আরও পরিশ্রম করতে হবে। চাচাকে প্রমাণ করতে হবে যে স্বপ্ন সত্যি হয়। চন্দন উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ দিদি, আমরা দুজন মিলে মা বাবার মাথা উঁচু করব। ছোট দুটো ঘরের বাড়িতে সেই রাতে ঝগড়ার গুঞ্জন ছিল, কিন্তু সেই গুঞ্জনের মাঝেই জন্ম নিচ্ছিল এক অটুট সংকল্প, গরিবী, তিরস্কার এবং ঝগড়া থেকে লড়াই করে স্বপ্ন পূরণ করা। সকালের লালিমা আকাশে ছড়িয়ে পড়ছিল। দুটো ঘরের ছোট্ট বাড়ি ধীরে ধীরে চহল পহলে ভরে উঠছিল। সাবিত্রী রান্নাঘরে তাজা রুটি বেলছিল। রামেশ্বর ক্ষেত যাওয়ার তৈরি হচ্ছিল, এবং পুনম এবং চন্দন তাদের ছোট ছোট ব্যাগ সামলাচ্ছিল। আজকের দিনটা বিশেষ ছিল। এটা দুজনের জন্য স্কুলের প্রথম বড় দিন ছিল, যখন তারা তাদের স্বপ্নের দিকে পা রাখছিল। চন্দন তার স্লেট এবং খড়িয়া বারবার ব্যাগ থেকে বের করে দেখছিল। দিদি দেখো, যদি স্লেটে ভালো না লিখি তো গুরুজি ধমটাবেন কি? পুনম হেসে তার মাথা স্পর্শ করল। না রে, শুধু মন লাগিয়ে লেখো, আর মনে রাখো, আমরা পড়তে গিয়েছি, হার মানতে নয়। সাবিত্রী দুজনের কপালে হাত বুলিয়ে বলল,
ভগবান তোমাদের দুজনের ভালো করুন। তিরস্কার অনেক মিলবে, কিন্তু পড়াশোনা ছেড়ো না। রামেশ্বর দরজা পর্যন্ত ছেলে দিতে দিতে বলল, চলো সন্তানরা, স্কুলের ঘণ্টা তোমাদের অপেক্ষা করছে। গ্রামের স্কুল মাটি এবং ইটের তৈরি ছোট্ট ভবন ছিল। দেওয়াল অনেক জায়গায় ভাঙা ছিল, ক্লাসে কাঠের ভাঙা বেঞ্চ ছিল এবং বারান্দায় সন্তানদের ভিড় লেগেছিল। সেখানে দাঁড়িয়েছিলেন অশোকবাবু, গ্রামের স্কুলের শিক্ষক, সাদা কুর্তা পায়জামা, চোখে মোটা চশমা এবং মুখে গম্ভীরতার সাথে আপনত্ব। অশোকবাবু পুনম এবং চন্দনকে দেখেই ডেকে বললেন, এসো সন্তানরা, তোমরা নতুন তো, নাম কি? পুনম হাতজোড় করে বলল, জি, আমার নাম পুনম এবং এটা আমার ছোট ভাই চন্দন। অশোকবাবু হেসে বললেন, আচ্ছা, দুজন ভাই বোন সাথে পড়তে এসেছ, এটা খুব ভালো কথা। পড়াশোনায় মন লাগাও, কারণ এটাই তোমাদের সামনে নিয়ে যাবে। চন্দন ভয়ে ভয়ে বলল, গুরুজি, যদি আমি ভুল করি তা আপনি মারবেন কি? অশোকবাবু হেসে উঠলেন, না বেটা, আমি ভুলে ধমকাবো, কিন্তু মারব না, ভুল থেকেই তো শিখি। ক্লাসের ভিতর সন্তানদের সুর ছিল, কারো পেন্সিল ভাঙা ছিল, কেউ তার বই খুঁজছিল। পুনম এবং চন্দন এক কোণে জায়গা বানালো। গুরুজি ব্ল্যাকবোর্ডে বড় বড় অক্ষর লিখলেন, ক, খ, গ, ঘ। তারপর সবাইকে বলতে বললেন। পুনম আত্মবিশ্বাস নিয়ে বলল। যখন চন্দন ইতস্তত করল, গুরুজি তার কাছে গিয়ে ধীরে বললেন, ভয় করো না বেটা, জোরে বলো। চন্দন সাহস করে বলল, ক, খ, গ, ঘ। ক্লাসে হাসি গুঞ্জরিত হল, কিন্তু গুরুজি সবাইকে চুপ করালেন। মনে রাখো, প্রত্যেক বড় বিদ্বান কখনো ছোট ছাত্র ছিল। হাসি ওড়ানো সহজ, কিন্তু শেখা সবচেয়ে কঠিন কাজ। দুপুরের সময় যখন সব সন্তানরা বাইরে খেলছিল, পুনম তার খাতায় বারবার সেই অক্ষর লিখছিল। অশোকবাবু দেখে বললেন, আরে বেটি, একটু খেলোও তো, বই থেকে তো জীবন বানে না, হৃদয়কেও খোলা রাখতে হবে। পুনম চোখ তুলে বলল, গুরুজি, আমি পড়ে বড় হতে চাই, আমার ঘরের লোকেরা অনেক আশা রেখেছে। অশোকবাবুর চোখে চকচকে এসে গেল, সাব্বাস, এই জজবা চাই, তুমি পরিশ্রম করলে একদিন নিশ্চয়ই বড় মুকাম পাবে। অন্যদিকে চন্দন মাটিতে আঙুল দিয়ে অক্ষর বানানোর চেষ্টা করছিল। তার হাত নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু মুখে চকচকে ছিল। দিদি দেখো, আমি নিজের নাম লিখে নিয়েছি। চন্দন, পুনম তালি বাজালো, বাহ, তুমি তো আমার থেকেও এগিয়ে যাবে। গুরুজি পাশে এসে বললেন, খুব ভালো বেটা, মনে রাখো, যে মাটিতে পরিশ্রমের ঘাম পড়ে সেখানে জ্ঞানের গাছ নিশ্চয়ই ওঠে। সন্ধ্যায় যখন পুনম এবং চন্দন বাড়ি ফিরল, তখন তাদের মুখে আলাদা চকচকে ছিল। সাবিত্রী জিজ্ঞাসা করল, প্রথম দিন কেমন গেল? পুনম হেসে বলল, মা, খুব ভালো, গুরুজি আমাদের হসলা দিয়েছেন। চন্দন লাথিয়ে বলল, মা, আমি নিজের নাম লিখতে শিখেছি। রামেশ্বর সন্তানদের জড়িয়ে ধরল, দেখো, স্কুলের ঘণ্টা তোমাদের নতুন পথ দেখিয়েছে, এখন কোনো তিরস্কার তোমাদের থামাতে পারবে না। রাতে দিয়ের লৌ জ্বলছিল, পুনম বইয়ে ডুবেছিল এবং চন্দন মাটিতে আবার অক্ষর বানাচ্ছিল। সাবিত্রী এবং রামেশ্বর তাদের দেখতে লাগল। দুটো ঘরের ছোট্ট বাড়ি সেই রাতে কোনো বড় বিদ্যালয় থেকে কম লাগছিল না। বাইরে ঝিঝির আওয়াজ ছিল, ভিতরে সন্তানদের স্বপ্নের ধুন। গ্রামের শীত দরজায় কড়া নাড়ছিল। সকাল সকাল কুয়াশায় ঢাকা গলিতে লোকে আলো জ্বালিয়ে বসত। দুটো ঘরের ছোট্ট বাড়িতে ঠান্ডা হাওয়া ফাটল দিয়ে ভিতরে ঢুকছিল। সাবিত্রী তাড়াতাড়ি উঠে গিয়েছিল। সে কাঠের আঁচ জ্বালিয়ে রুটি সেঁকছিল। রামেশ্বর ক্ষেত যাওয়ার তৈরি হচ্ছিল, কিন্তু তার মুখে চিন্তা স্পষ্ট ঝলকাচ্ছিল। সাবিত্রী, এই মাসে কাজ কম মিলেছে, গমের স্টকও কমে যাচ্ছে, সন্তানদের পড়াশোনার খরচ কি করে তুলব? সাবিত্রী চোখে তাওয়া পাল্টাতে পাল্টাতে ধীরে বলল, রামু, চিন্তা করো না, ক্ষুধাই থেকেও আমরা সন্তানদের পড়াশোনা থামাব না। যতক্ষণ প্রাণ আছে আমি পরিশ্রম করব। দুপুরে রঘুবীর আবার বাড়ি এসে পৌঁছল, মুখে সেই অহংকার, হাতে বিড়ি। আরে রামু, দেখলে না, পড়ালেখায় টাকা উড়ানো থেকে কি মিলল, এখন তো খাওয়ারও লালে পড়ে গেছে। শোনো, পুনমকে স্কুল থেকে তুলে নাও, মেয়ে তো ঘরের কাজ শেখাও এবং চন্দনকে খেতে নিয়ে এসো, আমার সাথে কাজ করবে। রামেশ্বর চুপ রইল। তার চুপ দেখে সাবিত্রী দৃঢ় স্বরে বলল, ভাইয়া, আমাদের টানাটানির মানে এটা নয় যে আমরা হার মানব। সন্তানরা পড়বে। যদি আমাকে ক্ষুধায় থাকতে হয় তো আমি তাদের পড়াশোনায় আঁচ আসতে দেব না। রঘুবীর ব্যঙ্গ করে বলল, হায় হায়, বাড়ি বাহাদুর বান রহি হ্যায়, মনে রাখো, কাল তো এই সন্তানরা তোমাকে পছতাবে। এত বলে সে চলে গেল এবং বাড়ির মেজাজ ভারী হয়ে গেল। পুনম কোণে বসে এসব শুনছিল, তার চোখ থেকে আঁসু টপকছিল। মা, কি সত্যি আমার পড়াশোনা তোমার জন্যে বোঝা? সাবিত্রী মেয়েকে জড়িয়ে ধরল, না বেটি, তুমি আমার অভিমান। লোকে যতই কথা বলুক, তুমি তোমার স্বপ্ন থেকে পিছু হটো না। চন্দনও নিষ্পাপতায় বলল, মা, আমিও খেতে কাজ করব, যাতে তোমাকে কষ্ট না হয়। সাবিত্রী ছেলের কপালে হাত রেখে বলল, না বেটা, তোমাকে শুধু পড়াশোনা করতে হবে। ঘরের ভার তোলা আমাদের কাজ, তোমাদের নয়।
সেই রাতে সাবিত্রী দেরি করে বসে রইল। সে পুরনো শাড়ি এবং কাপড় বের করল। রামু, আমি এসব বেচে দেব, একটু টাকা আসবে, এবং গ্রামের মহিলাদের জন্যে সেলাইয়ের কাজও শুরু করব। রামেশ্বর চিন্তিত হয়ে বলল, তুমি সারাদিন এত কাজ করো, উপরে এসব থেকে ক্লান্ত হয়ে যাবে। সাবিত্রী হেসে বলল, মহিলা তখনই ক্লান্ত হয় যখন তার মন ভেঙে যায়। আমার মন ভাঙেনি রামু, আমার সন্তানদের ভবিষ্যৎ আমার শক্তি। পরের দিন স্কুলে অশোকবাবু পুনমকে জিজ্ঞাসা করলেন, বেটি, তুমি উদাস কেন? পুনম ইতস্তত করে বলল, গুরুজি, লোকে বলে যে আমার পড়াশোনা থেকে ঘরে ভার পড়ছে। অশোকবাবু গম্ভীর স্বরে বললেন, পুনম, এটা মনে রাখো, জ্ঞান কখনো ভার হয় না। গরিবী এবং তিরস্কার সবসময় পথে আসবে, কিন্তু যারা টিকে থাকে তারাই ইতিহাস বানায়। চন্দন নিষ্পাপতায় বলল, গুরুজি, আমি মাকে প্রতিজ্ঞা করেছি যে দিদির পড়াশোনা কখনো থামাব না। অশোকবাবু হাসলেন, সাব্বাস, তোমরা দুজন ভাইবোন গ্রামের গৌরব হবে। সেই রাতে দিয়ের লো টিমটিম করছিল। সাবিত্রী সন্তানদের পড়তে দেখল। পুনম বইয়ে ডুবেছিল এবং চন্দন মাটিতে বারবার নিজের নাম লিখছিল। রামেশ্বর ধীরে বলল, সাবিত্রী, তুমিই তো আমাদের সামলাচ্ছ। যদি তুমি না থাকতে তো হয়তো আমি কবে হার মেনে নিতাম। সাবিত্রী হাসল এবং বলল, রামু, বাড়ি দুটো ঘরের, কিন্তু হিম্মত 4 দেওয়াল থেকে বড় হওয়া উচিত। সেই ছোট্ট বাড়িতে গরিবী, তিরস্কার এবং আসুর ভার ছিল, কিন্তু সাবিত্রীর ধৈর্য সবাইকে সাহায্য দিয়ে রেখেছিল। গ্রামের চৌপালে সেই দিন অসাধারণ ভিড় ছিল। লোকে জড়ো হয়ে ক্ষেতের ফসল এবং কাজধান্দার কথা বলছিল। মাঝে মাঝে কারো হাসি, কারো তিরস্কার গুঞ্জরিত হচ্ছিল। রঘুবীর সবসময়ের মতো বিড়ির ধোঁয়ায় ঘিরে উঁচু স্বরে বলছিল, এই, রামু তো পাগল হয়ে গেছে, মেয়েকে স্কুল পাঠায়, ছেলেকে ক্ষেত থেকে দূর রাখে, কাল তো ক্ষুধায় মরবে তো আমাদের কাছেই আসবে কাঁদতে। লোকে হাসতে লাগল। সত্যি বলছে রঘুবীর, গরিব মানুষের বই নয়, ক্ষেত চাই, স্বপ্ন থেকে পেট ভরে না। এই কথাগুলো ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল। সন্ধ্যায় যখন রামেশ্বর ক্ষেত থেকে ফিরল তখন তার মুখ রাগে লাল ছিল। সাবিত্রী শুনলে, তুমি ভাইয়া চৌপালে সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করছে। লোকে হাসছে যে আমি আমার মেয়েকে পড়াচ্ছি। এটা কেমন ইজ্জত বাঁচল আমাদের? সাবিত্রী শান্ত স্বরে বলল, রামু, লোকে তো সবসময় বলবে, তুমি তাদের কথায় কেন ভাঙছ? আমাদের তো আমাদের সন্তানদের ভালো দেখতে হবে। কিন্তু রামেশ্বরের রাগ থামছিল না। না, এখন অনেক হয়েছে, ভাইয়া আসবে তো আমি সবার সামনে উত্তর দেব। ঠিক তখনই রঘুবীর এসে পৌঁছল। সে দরজায় দাঁড়িয়ে তিরস্কার করল, ও রামু, আজকাল বড় ইজ্জতদার হয়ে গেছ তুমি। তোমার সন্তানরা পড়ালেখা করে গ্রামের কায়াপাল্টো করবে কি? রামেশ্বরের ধৈর্য ভেঙে গেল। ভাইয়া, বন্ধ করো, রোজ রোজ আমাদের ঘরে বিষ মেশাও না। যদি আমাদের গরিবীর মজা বানাতে হয় তো এই ঘরে পা রাখো না। রঘুবীর রেগে বলল, আরে, আমাকে ঘর থেকে বের করে দেবে তুমি? ভুলে গেছ, যখন তুমি অসুস্থ হয়েছিলে তো আমিই তোমার খরচ তুলেছিলাম? তুমি এবং তোমার বউ আমার থেকে উঁচু কথা বলবে? পুনম এবং চন্দন দরজায় দাঁড়িয়ে এসব দেখছিল। পুনমের চোখে আঁসু ভরে এলো। চাচা, আমরা আপনার থেকে রাগ করছি না, আমরা শুধু পড়তে চাই। কিন্তু রঘুবীর তিরস্কার কষল, হ্যাঁ হ্যাঁ, পড়ো, তারপর দেখব কে তোমাদের বিয়ে করবে এবং কে ক্ষেত সামলাবে। গরিবের স্বপ্ন থেকে বড় কোনো মজা নেই। চন্দন ধীরে দিদির হাত ধরল। দিদি, আমার ভালো লাগছে না যখন চাচা এমন বলে। রাগে ভরা মেজাজে সাবিত্রী মাঝে এলো, ভাইয়া, আমি হাত জোর করছি, যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে থাকে তো মাফ করে দাও, কিন্তু সন্তানদের স্বপ্নে আঘাত করো না। আমরা গরিব, কিন্তু আমাদের হৃদয়ে স্বপ্ন ছোট নয়। রঘুবীর কিছুক্ষণ চুপ রইল, তারপর ব্যঙ্গ করে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, একদিন এই স্বপ্ন তোমাদেরই রুলাবে। এবং সে রেগে চলে গেল। সেই রাতে ঘরে বেশি কথা হলো না। রামেশ্বর চুপচাপ খাটে শুয়ে রইল। সাবিত্রী আঁচ নিভিয়ে দিয়া দেয়ালে টিকে গেল। পুনম বই খোলা বসেছিল, কিন্তু চোখ বারবার ভিজে উঠছিল। চন্দন ধীরে বলল, বাবা, কি চাচা আমাদের ছেড়ে দেবে? সাবিত্রী ছেলেকে বুকে জড়িয়ে বলল, বেটা, সম্পর্কে গিঁট পড়লে ব্যথা হয়, কিন্তু সত্যি এবং ধৈর্য থেকে প্রত্যেক গিঁট একদিন খুলেও যায়। পরের দিন স্কুলে অশোকবাবু পুনমের উদাস মুখ দেখলেন। কি হয়েছে বেটি, চিন্তিত কেন? পুনম আঁসু থামাতে থামাতে বলল, গুরুজি, চাচা বলেন যে যদি আমি এই ছাত্রবৃত্তি পরীক্ষা পাশ করিনি তো আমাকে শহরের স্কুলে পড়ার সুযোগ মিলবে। রামেশ্বর কাগজ দেখল, তার চোখ চকচক করে উঠল, কিন্তু তৎক্ষণাৎ চিন্তা ঘিরে নিল। বেটি, এটা শহরের পড়াশোনা, এতে খরচও হবে।
সেখানে থাকা খাওয়া সব কি করে হবে? সাবিত্রী মাঝে বলল, রামু, আগে মেয়ের পরিশ্রম তো দেখো, খরচের চিন্তা পরে করব। পুনম সংকোচ করে বলল, বাবা, যদি আমি পাশ হয়ে যাই তো স্কুল থেকে সাহায্যও মিলবে। গুরুজি বলেছেন যে আমাকে শুধু মন লাগিয়ে পড়তে হবে। কোণে বসা চন্দন ভোলাভাবে বলল, দিদি, শহর যাবে তো আমাকে রোজ মিষ্টি এনে দেবে না? সবাই হেসে উঠল। সাবিত্রী ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বেটা, তোমার দিদি মিষ্টি থেকে বড় জিনিস আনবে, নিজের নাম, নিজের পরিচয়। কিন্তু কথা এখানেই শেষ হলো না। পরের দিন যখন রঘুবীরকে এই খবর পৌঁছল তো সে তিরস্কার কষল, আরে বাহ, এখন তো আমাদের রামুর মেয়ে কালেক্টর হবে। আগে দুটো ঘরের বাড়ির ছপ্পর তো ঠিক করো, তারপর আকাশ ছোঁয়ার চিন্তা করো। রামেশ্বর রাগ গিলে বলল, ভাইয়া, এবার কিছু বলো না, মেয়ের স্বপ্ন বড় এবং আমরা তাকে ছোটা হতে দেব না। রঘুবীর হাসতে হাসতে বলল, ঠিক আছে, দেখব কতদিন এই স্বপ্ন চলে। রাতে সাবিত্রী চুপচাপ তার পুরনো পিতলের কঙ্কন বের করল। রামু, এটা নাও, এগুলো বেচে পুনমের জন্য দরকারি বই এবং ফর্মের টাকা জমা করো। রামেশ্বর চমকে উঠল, না সাবিত্রী, এটা তোমার মায়ের নিশানি। সাবিত্রী দৃঢ় স্বরে বলল, মেয়ের পড়াশোনা মায়ের নিশানি থেকে বড়। যদি পুনম সফল হয়ে যায় তো এটাই আমাদের আসল পুঁজি হবে। রামেশ্বরের চোখ ভিজে গেল, তুমি সবসময় আমার থেকে মজবুত ছিলে। সাবিত্রী পরের দিন অশোকবাবু পুনমকে ডেকে বললেন, বেটি, মনে রেখো, গ্রামের চিন্তা সবসময় ছোট হবে, কিন্তু তোমার স্বপ্ন বড় হওয়া উচিত। যদি তুমি সফল হও তো না শুধু তোমার বাড়ি, বরং পুরো গ্রাম গর্ব করবে। পুনম মাথা নত করে বলল, গুরুজি, আমি হার মানব না। ঘরে হালকা আলো ছড়িয়েছিল, ছোট ঘরের দেয়ালে রোদের কিরণ চকচক করছিল। রামেশ্বর এবং সাবিত্রীর মুখে চিন্তা এখনও ছিল, কিন্তু তাদের হৃদয়ে এক নতুন আশাও জেগে উঠেছিল। পুনম পড়াশোনায় লেগে গিয়েছিল এবং চন্দন দিদির চারপাশে ঘুরে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করছিল। ছোট্ট বাড়ি এখন শুধু ঝগড়া এবং তিরস্কারের সাক্ষী নয়, এটা সেই জায়গা হয়ে গিয়েছিল যেখান থেকে একটা বড় স্বপ্ন উড়ান ভরতে তৈরি ছিল। গ্রামের সকাল সব সময়ের মতো পাখির চিচি এবং বলদের ঘণ্টা থেকে শুরু হলো, কিন্তু সেই দিন চৌপালে মেজাজ একটু আলাদা ছিল। গ্রামের বুড়োরা, মহিলারা এবং কিছু যুবক বসে বসে কথা বলছিল। কারো হাতে বিড়ি ছিল, কারো কাছে চায়ের কুলহর কথার বিষয় হয়ে গিয়েছিল। রামেশ্বরের পরিবার। কাকি বলল, শুনেছি পুনাম শহরের পড়াশোনার জন্য ফর্ম ভরছে। আরে ভালো গ্রামের মেয়ে শহর গিয়ে কি করবে? এক বুড়ো হেসে যোগ করল, হ্যাঁ হ্যাঁ, মেয়ে তো চৌকা বাসন সামলানোর জন্য হয়, বই থেকে রুটি তো বানে না। পাশে বসা কিছু যুবক হেসে উঠল, কালেক্টর হবে না এখন পুনাম, গ্রামের দুটো ঘরের বাড়ি থেকে বেরিয়ে আকাশ ছুঁবে, হ্যাঁ না? সবার হাসি গুঞ্জরিত হল। ঠিক তখনই রঘুবীর চৌপালে এসে গেল। সে হেসে বলল, সত্যি বলছো সবাই? আমার ভাই রামু তো পাগল হয়ে গেছে, নিজের মেয়েকে বইয়ের পিছনে ছুটিয়ে দিচ্ছে। না ক্ষেত সামলায়, না ঘর, মহিলার মতো স্বপ্ন দেখে। লোকে তালি বাজিয়ে তার সাথ দিল। এসব কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যখন সাবিত্রী কুয়ো থেকে জল ভরতে গেল তো কিছু মহিলা তিরস্কার করল, আরে, এখন তো তুমি বড় ঘরানার আম্মা হবে, তোমার মেয়ে শহর যাবে, আমাদের ভুলে যাবে। অন্যজন হেসে বলল, খেয়াল রাখো, কোথাও পড়ালেখা করে মেয়ে তোমাকেই নিচা না দেখায়। সাবিত্রী চুপচাপ জলের ঘড়া তুলে নিয়ে ফিরে এলো। তার চোখ নম হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বাড়ি ফিরে পুনাম মাকে জিজ্ঞাসা করল, মা, কেন সবাই আমাদের মজা ওড়ায়? কি সত্যি আমাদের স্বপ্ন ভুল? সাবিত্রী তার পিঠ স্পর্শ করে বলল, বেটি, দুনিয়া সব সময় হাসে যখন কেউ বড় স্বপ্ন দেখে, কিন্তু যে হাসি সহ্য করে সেই ইতিহাস বানায়। চন্দন নিষ্পাপতায় বলল, মা, যখন আমি বড় হব তো চাচা এবং সবাইকে দেখাবো যে আমার দিদি সবচেয়ে ভালো। পুনাম ভাইকে জড়িয়ে ধরল। সেই সন্ধ্যায় রামেশ্বর চৌপাল থেকে ফিরতে ফিরতে খুব চিন্তিত ছিল। তার কানে সেই কথা গুঞ্জরিত হচ্ছিল, পাগল হয়ে গেছে রামু, দুটো ঘরের বাড়ি থেকে আকাশ ছুতে চলেছে। বাড়ি পৌঁছে সে ধীরে বলল, সাবিত্রী, আমি ভাবছি যে হয়তো লোকে সত্যি বলছে, আমাদের হাতের বাইরে এই স্বপ্ন। সাবিত্রী দৃঢ়তায় উত্তর দিল, না রামু, স্বপ্ন বড়, কিন্তু অসম্ভব নয়। কি তুমি চাও যে মেয়ের চোখ থেকে এই চকচকে চিরকালের জন্য মিটে যাক? রামেশ্বর চুপ হয়ে গেল। সে জানত যে সাবিত্রীর কথা সত্যি, কিন্তু তিরস্কারের ভার তার বুকে ভারী ছিল। পরের দিন অশোকবাবু চৌপালে সবার কথা শুনলেন। তিনি উঁচু স্বরে বললেন, গ্রামবাসী, শোনো, পুনামের স্বপ্ন শুধু তার নয়,
আমাদের সবার। আজ তোমরা মজা বানাচ্ছ, কিন্তু যেদিন সে সফল হবে তোমরা সবাই গর্ব করে তার নাম নেবে। কিছু লোক চুপ হয়ে গেল, কিন্তু অনেক এখনও হাসছিল। সন্ধ্যায় ঘরে মেজাজ ভারী ছিল। পুনাম বই খুলে বসেছিল, কিন্তু তার হাত কাঁপছিল। চন্দন তার পাশে বসেছিল এবং বারবার বলছিল, দিদি, পড়াশোনা ছেড়ো না, আমি তোমার সাথে আছি। সাবিত্রী চুলার পাশে বসে আঁসু মুছছিল। রামেশ্বর জানালা দিয়ে বাইরে দেখছিল, যেন ভাবছিল যে এই লড়াই কত লম্বা হবে। তারপর হঠাৎ সে পুনামের মাথায় হাত রেখে বলল, বেটি, যতই দুনিয়া তিরস্কার করুক, আমি তোমার সাথ দেব। তোমার স্বপ্ন আমার স্বপ্ন। ছোট্ট ঘরে তিরস্কারের গুঞ্জন ছিল, কিন্তু সেই রাতে আশার লৌ আরও তীব্র জ্বলতে লাগল। গ্রামের সকাল সবসময়ের মতো সূর্যের কিরণ থেকে জগমগ করল, কিন্তু রামেশ্বরের হৃদয়ে অন্ধকার গভীর হচ্ছিল। পুনমের পড়াশোনা, বই, ফর্ম এবং আশা খরচের চিন্তা তার কপালে শিকন বানিয়ে স্পষ্ট ঝলকাচ্ছিল। সেই দিন যখন সাবিত্রী চুলায় রুটি সেঁকল, সে ধীরে বলল, রামু, ঘরের অবস্থা তুমি দেখছই। যদি পুনমকে এগিয়ে পড়াতে হয় তো আমাদের কিছু নতুন করতে হবে। শুধু ক্ষেত থেকে গুজারা হবে না। রামেশ্বর লম্বা শ্বাস নিল। জানি সাবিত্রী, কিন্তু নতুন কাজ কোথা থেকে মিলবে? সাবিত্রী তার দিকে তাকিয়ে বলল, লোকে বলছিল যে শহরে ইট ভাটায় মজুরের দরকার। কেন, তুমিও চেষ্টা করো না? রামেশ্বর চমকে উঠল। ইট ভাটা, সেখানকার কাজ খুব কঠিন এবং বাড়ি থেকে দূর থাকতে হবে। সাবিত্রী দৃঢ়তায় বলল, কঠিনতা থেকে ভয় পেলে তো মেয়ের স্বপ্ন কি করে পূরণ হবে? রাতে যখন পুনাম এবং চন্দন এই কথা শুনল তো দুজনেই চুপ হয়ে গেল। পুনামের চোখে আঁসু এসে গেল। বাবা, শুধু আমার জন্য আপনি এত ভারী কাজ করবেন? আমি গ্রামের স্কুলেই পড়ে নেব। রামেশ্বর মেয়ের মুখ ধরে বলল, না বেটি, স্বপ্ন বড় তো দামও বড় দিতে হবে। আমি ক্লান্ত হয়ে যাব, কিন্তু তোমার বই কখনো ক্লান্ত হবে না। চন্দন ভোলাভাবে বলল, বাবা, যদি আপনি ইট বইবেন তো আমিও সাথে যাব। আমি ছোট, কিন্তু একটু আড্ডু সাহায্য করে দেব। রামেশ্বর ছেলেকে বুকে জড়িয়ে বলল, না বেটা, তুমি এখন শুধু পড়াশোনা এবং খেলো। তোমার কাঁধে ভার তোলার বাড়ি এখনও দূর। পরের দিন যখন রঘুবীর শুনল যে রামেশ্বর শহর গিয়ে ইটভাটায় কাজ করার চিন্তা করছে, তো সে আবার তিরস্কার করল। দেখো দেখো, মেয়ের পড়াশোনার জন্য ভাই সাহেব এখন ইট বইবে। স্বপ্নের পিছনে এত পড়া ঠিক নয়। রামেশ্বর এবার শান্ত স্বরে উত্তর দিল, ভাইয়া, যদি মেয়ের স্বপ্ন পূরণ করতে আমাকে ইটও বইতে হয় তো আমি সেটাকে ভার মানব না, কারণ প্রত্যেক ইট তার ভবিষ্যতের নিচ হবে। রঘুবীর হাসতে হাসতে চলে গেল, কিন্তু গ্রামবাসীরা প্রথমবার রামেশ্বরের মুখের গম্ভীরতা দেখল। কিছুদিন পর রামেশ্বর সত্যি শহর চলে গেল। সকালে লালিমার মাঝে সে বলদগাড়িতে বসেছিল। সাবিত্রী, পুনম এবং চন্দন দরজা থেকে তাকে বিদায় দিল। সাবিত্রী আনসু থামাতে বলল, খেয়াল রেখো রামু, তোমার পরিশ্রম বেকার যাবে না। পুনম কেঁদে বলল, বাবা, আমি প্রতি রাতে পড়াশোনা করব, যাতে আপনার পরিশ্রম রং দেখায়। চন্দন হাত নেড়ে বলল, বাবা, শীঘ্রই ফিরো, আমি তোমার অপেক্ষা করব। শহর পৌঁছে রামেশ্বর ইটভাটায় কাজ শুরু করল। কড়া রোদে ইট বইয়া, মাটি মাখা এবং ভাটা রাত সহ্য করা সহজ ছিল না। ঘামে তার শরীর ভিজে যেত, হাত ছিলে যেত, কিন্তু মনে একটাই সংকল্প ছিল, প্রত্যেক ইট পুনমের বই হবে, প্রত্যেক ক্লান্তি তার ভবিষ্যৎ। রাতে যখন সঙ্গী মজুররা ঘুমিয়ে পড়ত, রামেশ্বর আকাশের দিকে তাকাত এবং বড়বড় করে বলত, বেটি, তোমার স্বপ্ন আমাকে তাকত দিচ্ছে। উধার গ্রামে সাবিত্রী ঘর এবং সন্তানদের দায়িত্ব একা সামলাতে লাগল। পুনম এবং চন্দনও মায়ের হাত বাটাতে লাগল। অশোকবাবু প্রায়ই ঘরে এসে পুনমের খবর নিতেন এবং বলতেন, বেটি, তোমার বাবার পরিশ্রম তোমাকে আরও মজবুত বানাবে, হার মেনো না। পুনমের ভিতরে এখন ভয় নয়, বরং দৃঢ়তা আসতে লাগল। বাড়ি সেই ছিল, দুটো ঘরের ছোট্ট, কিন্তু এখন প্রত্যেক ইট, প্রত্যেক দেওয়াল এক নতুন সংগ্রামের গল্প বলছিল। ঝগড়া এবং তিরস্কার এখনও ছিল, কিন্তু সেই ছোট্ট বাড়ির ছাদের নিচে আশার দড়ি আরও মজবুত হয়ে গিয়েছিল। শহরের ইটভাটায় সূর্য যেন আগুন উগড়ে দিচ্ছিল। দিন দুপুরের রোদে রামেশ্বরের পিঠ ঝলসে যাচ্ছিল। গরম ইট বইতে বইতে তার কাঁধে ফোসকা পড়ে গিয়েছিল। ঘাম তার মুখ থেকে টপ টপ করে মাটিতে মিশছিল। তবুও তার ঠোঁটে একটাই মন্ত্র ছিল, বেটির স্বপ্ন, বেটির স্বপ্ন। একদিন হঠাৎ ভারী ইটের ঢিপি তুলতে তুলতে রামেশ্বরের ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে পড়ে গেল এবং তার পায়ে মচকানি এসে গেল। ব্যথায় কাঁপতে কাঁপতে সে মাটিতে বসে রইল। ভাটার মুন্সি পাশে এসে কঠোর স্বরে বলল, রামু,
কাজে ঢিলেল চললে তো মজুরি কেটে নেব, এখানে দয়া দুঃখ চলে না। রামেশ্বর দাঁত কামড়ে নিজেকে তুলল এবং খোঁড়াতে খোঁড়াতে আবার ইট তুলতে লাগল। তার মনে শুধু এক চিন্তা ছিল, যদি কমাই কম হয় তো পুনমের বই কি করে আসবে। উধার গ্রামে সাবিত্রীও কষ্টে জুটছিল। খেতে কাজ, ঘরের দায়িত্ব, সন্তানদের দেখাশোনা সব একা করতে হচ্ছিল। কুয়োতে যখন সে জল ভরতে গেল তো কাকি শান্তি দেবী তিরস্কার করল। তোমার আদমি শহরে ইট বইছে এবং তুমি এখানে রানী বনে ঘুরছ, মেয়েকে পড়ানোর এটাই পরিণাম হয়। সাবিত্রী কিছু বলল না, সে ঘড়া তুলে নিল এবং মনে মনে ভাবল, হ্যাঁ আমি রানী নই, কিন্তু আমার মেয়ে নিশ্চয়ই রানী হবে। পুনম দিনরাত পড়াশোনায় লেগে থাকত, কিন্তু বই পুরনো ছিল এবং দিয়ের আলোয় পড়তে পড়তে তার চোখ কষ্ট করত। এক রাতে সে মাকে বলল, মা, বাবা এত কাজ করছেন, যদি আমি ফেল হয়ে যাই তো। সাবিত্রী তার চিবুক তুলে বলল, বেটি, পরিশ্রম কখনো বেকার যায় না, তোমার বাবার ঘাম তোমার স্বপ্নের কালি হবে। চন্দন হেসে বলল, দিদি, যদি তুমি ফেল হও তো আমি তোমাকে রোজ পড়াবো, এবং যদি পাশ হও তো মিষ্টি তুমি আমাকে খাওয়াবে। তার কথায় দুজনেই হেসে উঠল, কিন্তু হাসিতে চিন্তা লুকিয়েছিল। এসবের মাঝে রঘুবীর তার অভ্যাস থেকে বিরত হল না। এক সন্ধ্যায় চৌপালে সে সবার সামনে বলল, রামু বোকা, ইট বই বই করে হাড় ভেঙে ফেলবে, কিন্তু মেয়েকে কোথাও চাকরি মিলবে না। গ্রামের মেয়ে আকাশ ছুঁতে পারে, এটা শুধু গল্পে হয়। লোকে আবার হাসি ওড়াল, কিন্তু কিছুর মুখ এখন গম্ভীর ছিল। তারা ভাবতে লাগল যে হয়তো রামেশ্বরের সংগ্রাম সত্যি কিছু বদলে দেবে। কিছুদিন পর সাবিত্রীকে শহর থেকে রামেশ্বরের চিঠি মিলল। তাতে লেখা ছিল, সাবিত্রী, কাজ খুব কঠিন, শরীর ভেঙে যাচ্ছে, কিন্তু আমি হার মানব না। পুনমের পড়াশোনার খবর আমাকে হিম্মত দেয়। সন্তানদের বলো যে আমি তাদের ওপর গর্ব করি। চন্দনকে বলো সে মাকে সাহায্য করুক এবং দিদিকে কষ্ট না দিক। চিঠি পড়তেই সাবিত্রীর চোখ থেকে আনসু বয়ে গেল। সে সন্তানদের কাছে ডেকে বলল, দেখো তোমাদের বাবা কেমন তপস্যা করছেন, এখন আমাদেরও পিছু হটতে নেই। পুনম আনসু মুছে বলল, মা, আমি বাবার পরিশ্রম বেকার যেতে দেব না। দিন দিন রামেশ্বরের অবস্থা আরও খারাপ হতে লাগল। পায়ের মচকানি পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু সে রোজ কাজে যেত। রাতে সে একা আকাশের দিকে তাকাত এবং ভাবত, হে ভগবান, আমার হাড় ভেঙে যাক, কিন্তু আমার মেয়ের স্বপ্ন না ভাঙুক। উধার গ্রামে সাবিত্রী অনাজের কমতি দেখে তার একটা পুরনো শাড়ি বেচে দিল। টাকা থেকে সে ঘরের রেশন আনল এবং বাকি টাকা থেকে পুনমের জন্য একটা খাতা এবং পেন কিনে নিল। ছোট্ট বাড়ি এখন আগের থেকে আরও ভারী ছিল। দেয়ালে গরিবীর ফাটল স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এই ফাটলের মাঝে এক অটল ইরাদাও চকচক করছিল। রামেশ্বরের পরিশ্রম, সাবিত্রীর ত্যাগ, পুনমের লগন এবং চন্দনের নিষ্পাপ হিম্মত, এসব মিলে সেই দুটো ঘরের বাড়িকে আশার কিল্লা বানাচ্ছিল। কষ্টের পাহাড় যত উঁচু হচ্ছিল, পরিবারের হসলা ততই মজবুত। গ্রামের দুপুর ছিল, রোদ তীব্র ছিল এবং খেতে মজুররা কাজ করছিল। ছোট্ট দুটো ঘরের বাড়ির উঠোনে সাবিত্রী চুলায় রুটি ছেঁকছিল এবং পুনম বইয়ে ডুবেছিল। চন্দন উধার মাটিতে খেলছিল, তার চোখে সেই নিষ্পাপ চকচকে ছিল, কিন্তু মনে দুষ্টুমিও। চন্দন দেখল যে ঘরের কোণে মাটির ছোট্ট ঢিপি পড়ে আছে। সে ভাবল, যদি আমি এতে দিদির খাতা লুকিয়ে দিই তো মজা হবে, দিদি আমাকে খুঁজবে এবং আমি হাসব। সে চুপচাপ পুনমের গণিতের খাতা তুলে নিয়ে এলো এবং মাটির ঢিপির নিচে চাপা দিয়ে দিল। কিছুক্ষণ পর যখন পুনম পড়াশোনা করার জন্য খাতা খুঁজল তো সে চিন্তিত হয়ে গেল, আরে, আমার খাতা কোথায় গেল? সাবিত্রী রান্নাঘর থেকে ডেকে বলল, ভালো করে দেখো বেটি, হয়তো কোথাও রেখে দিয়েছ। পুনম কাঁদতে কাঁদতে বলল, মা, সেই খাতা ছিল যাতে আমি পরীক্ষার সব নোট লিখেছিলাম। চন্দন প্রথমে চুপ রইল, কিন্তু যখন সে দেখল যে দিদির চোখে আনসু এসেছে তো ভয় পেল। সে ধীরে বলল, দিদি, সেই খাতা আমি মাটিতে লুকিয়ে দিয়েছি। পুনম রেগে চেঁচিয়ে উঠল, কি? তুমি আমার পরিশ্রম মাটিতে চাপা দিয়েছ? তোমার জানা আছে বাবা ইট বইয়ে কত কষ্ট করে টাকা পাঠান? সাবিত্রী এসে চন্দনের কান ধরল, চন্দন, এটা কেমন দুষ্টুমি? তোমার এক ভুল থেকে তোমার দিদির পড়াশোনা নষ্ট হতে পারত। চন্দন কেঁদে ফেলল, মা, আমি মজা করেছিলাম, আমি জানতাম না যে এটা এত বড় ভুল হয়ে যাবে। ঠিক তখনই পাশের কাকি উঠোনে এসে গেল। সে হেসে বলল, আরে বাহ, পড়ালেখার চক্করে এখন সন্তানেরাও পাগল হয়ে গেছে। ছেলে বই লুকাচ্ছে এবং মেয়ে কাঁদছে। সত্যি বলতে এসব পড়ালেখা তোমাদের হাতের কথা নয়। সাবিত্রী কাকির কথার উত্তর দিল না, কিন্তু তার হৃদয় কাঁপতে লাগল। সন্ধ্যায় ডাকিয়া এলো। রামেশ্বরের চিঠি মিলল। তাতে লেখা ছিল, সাবিত্রী, শরীর ভেঙে যাচ্ছে কিন্তু মন মজবুত। পুনমের পড়াশোনার খবর আমাকে হিম্মত দেয়। সন্তানদের বলো যে আমি তাদের ওপর গর্ব করি। চন্দনকে বলো সে মাকে সাহায্য করুক এবং দিদিকে কষ্ট না দিক। চিঠি পড়ে পুনম এবং চন্দন দুজনেই চুপ হয়ে গেল।
চন্দন কেঁদে বলল, দিদি, বাবাকে যদি আমার ভুলের খবর পৌঁছয় তো তাদের দুঃখ হবে। আমি প্রতিজ্ঞা করছি যে এখন কখনো তোমার পড়াশোনায় বাধা দেব না। পুনম ভাইকে জড়িয়ে ধরল। না চন্দন, তুমি ভুল করেছ, কিন্তু তুমি আমার সবচেয়ে বড় সাহায্য। এখন তুমি আমার সঙ্গী হবে। সেই রাতে সাবিত্রী সন্তানদের কাছে বসিয়ে বলল, দেখো সন্তানরা, এই বাড়ি ছোট, কিন্তু এতে আমাদের স্বপ্ন বড়। ভুল হবে, কিন্তু আমাদের একে অপরকে সামলাতে হবে। যদি আমরা এক হয়ে যাই তো কোনো তিরস্কার, কোনো কষ্ট আমাদের হারাতে পারবে না। পুনম এবং চন্দন একে অপরের কসম খেল যে তারা এখন মিলে সামনে যাবে। দুটো ঘরের বাড়ি, নিষ্পাপ ভুল, গভীর শিক্ষা। সেই ছোট্ট বাড়ির দেয়ালগুলো সেই দিন সন্তানের নিষ্পাপ ভুল এবং তার শিক্ষার সাক্ষী হয়ে উঠল। পুনমের স্বপ্ন এখন আরও পাকা হয়ে গিয়েছিল এবং চন্দনের দুষ্টুমি এখন দায়িত্বে বদলে যাচ্ছিল। বর্ষার মরশুম এসে গেল। ছোট্ট দুটো ঘরের বাড়ির ছাদ থেকে জল টপকতে লাগল। কোণে বালতি এবং মাটির ঘড়া রাখা হয়েছিল যাতে ফোঁটা জমা হয়। সাবিত্রী উঠোনে কাপড় শুকোনোর জন্য দড়ি বেঁধে রেখেছিল, কিন্তু বৃষ্টি সব ভিজিয়ে দিল। সে ভিজে কাপড় তুলছিল এবং মনে মনে ভাবছিল, ছাদের মেরামত হওয়া উচিত, কিন্তু টাকা কোথা থেকে আসবে? পুনমের বই এবং ফর্ম ভরা তো কঠিন হয়ে যাচ্ছে। ক্ষেত থেকে এই বছরের ফসল ভালো হয়নি। ঘরে অনাজের থলি খালি হয়ে যাচ্ছিল। চন্দন বারবার বলতো, মা, আমার ক্ষুধা লাগছে। সাবিত্রী চুপচাপ নিজের অংশের রুটি অর্ধেক করে সন্তানদের সামনে রাখল। নাও, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। পুনম মনোযোগ দিয়ে দেখল যে মা নিজে রুটি খায়নি। সে ধীরে বলল, মা, আপনি ক্ষুধায় থেকে যান, হ্যাঁ না? সাবিত্রী হাসল এবং বলল, আরে বেটি, মা কখনো ক্ষুধায় থাকতে পারে কি? মায়ের পেট তো সন্তানদের রুটি থেকেই ভরে যায়। কিছুদিন পর পুনমের পরীক্ষার ফর্ম ভরার তারিখ এসে গেল। টাকা পুরো ছিল না। সাবিত্রী তার পুটলি খুলল এবং তাতে রাখা ছোট্ট সোনার মঙ্গলসূত্র বের করল। সেটা সেই ছিল যা বিয়েতে রামেশ্বর বড় গর্ব করে তাকে পরিয়েছিল। হৃদয় ভারী ছিল, কিন্তু সে ভাবল, যদি এটা বেচতে হয় তো বেচে দাও। স্বামীর নিশানি, কিন্তু মেয়ের ভবিষ্যৎ তার থেকেও বড়। সে গয়না বেচে টাকা আনল এবং চুপচাপ ফর্ম ভরিয়ে দিল। পুনমকে যখন খবর পৌঁছল তো তার চোখে আনসু এসে গেল। মা, আপনি বাবার নিশানি বেচে দিয়েছেন? আমার জন্য আপনি এত বড় বলিদান করেছেন? সাবিত্রী তার কপাল চুমু খেয়ে বলল, বেটি, গয়না এবং নিশানি মানুষকে সাজায়, কিন্তু তোমার পড়াশোনা তোমাকে জীবন সাজাবে। যদি তোমার ভবিষ্যৎ বানে যায় তো এটাই সবচেয়ে বড় গয়না হবে। যখন গ্রামের কাকিকে খবর পৌঁছল যে সাবিত্রী গয়না বেচেছে তো সে তিরস্কার করল, বাহারে, তোমার আদমির পরিশ্রমও কম পড়ে গেল কি যে এখন তুমি গয়না বেচতে লাগলে? মেয়ের জন্য এত পাগলপনা, কাল যদি পাস না হয় তো কি? সাবিত্রী শান্ত স্বরে উত্তর দিল, যদি পরিশ্রম এবং দোয়া সত্যি হয় তো কোনো স্বপ্ন অধুরা থাকে না। লোকে হাসুক, কিন্তু আমি আমার মেয়ের ভবিষ্যৎ বানাব। কিছুদিন পর রামেশ্বরের চিঠি এলো। তাতে লেখা ছিল, সাবিত্রী, তোমার ত্যাগ শুনে আমার চোখ ভিজে গেল। তুমি আমার সবচেয়ে প্রিয় নিশানি বেচে দিয়েছ, কিন্তু আমি জানি যে তোমার হৃদয়ে আমার জন্য কত ভালোবাসা আছে। তুমি সত্যি করেছ। বেটির স্বপ্নের জন্য যদি সব কুরবান করতে হয় তো আমিও তৈরি। চিঠি পড়ে সাবিত্রী তাকে বুকে জড়িয়ে নিল। তার চোখ থেকে আনসু পড়ল, কিন্তু সেই আনসুর মধ্যে এখন পশ্চাত্তাপ নেই, বরং গর্ব ছিল। সেই রাতে যখন পুনম পড়াশোনা করছিল এবং চন্দন মায়ের কোলে ঘুমিয়েছিল তো সাবিত্রী ছাদের দিকে তাকিয়েছিল। টপকানো ফোঁটাগুলো এখন তাকে ভার লাগছিল না। তাকে মনে হচ্ছিল যে তার ত্যাগ সেই ঘরের অন্ধকারে আলো ভরে দেবে। দুটো ঘরের বাড়ি এখন ত্যাগ, পরিশ্রম এবং আশার উদাহরণ হয়ে গিয়েছিল। শীতের হালকা ঠান্ডা গ্রামে নেমে এসেছিল। ছোট্ট দুটো ঘরের বাড়িতে রাতগুলো আরও লম্বা হয়ে গিয়েছিল। পুনম দেরি রাত পর্যন্ত দিয়ের মাঝারি আলোয় পড়াশোনা করত এবং সকালে সূর্য ওঠার আগে উঠে আবার বই খুলে নিত। সাবিত্রী চুপচাপ তার বইয়ের পাতা উল্টাত এবং কখনো কখনো তাকে গরম জল দিত, যাতে তার ঘুম না ভাঙে। চন্দন তার ছোট খাতা নিয়ে বোনের পাশে বসে যেত। দিদি, তুমি পড়বে তো আমিও পড়ব। যদি তুমি মাস্টার না হও তো আমি বড় অফিসার হব। পুনম হাসত, কিন্তু তার হৃদয়ে দায়িত্ব আরও বেড়ে যেত। গ্রামে সব দিকে আলোচনা ছিল। কাকি শান্তিদেবী লোকদের বলতে বলতে, রামুর মেয়ে বড় কাজ করবে। আরে এসব বই শুধু মাথা ঘোরানোর জিনিস, মেয়েদের ঘর সামলানো শেখা উচিত। কিন্তু চৌপালে কিছু লোক এখন আলাদা মত রাখতে লাগল। গোপীনাথ কাকা বলল, দেখো ভাই, পুনম রোজ পরিশ্রম করে। যদি সে পাস হয়ে যায় তো আমাদের গ্রামের নাম রসান হবে। এটা শুনে রঘুবীরের মুখ উদাস হয়ে গেল। তাকে এটা মেনে নেওয়া যাচ্ছিল না যে রামেশ্বরের মেয়ে গ্রামের গৌরব হয়ে উঠবে। সাবিত্রীর মনেও ভয় ছিল, যদি পুনম পরীক্ষায় ভালো না করতে পারে তো এত ত্যাগ, এত পরিশ্রম বেকার হয়ে যাবে। রাতে যখন সন্তানরা ঘুমিয়ে গেল সে উঠোনে একা বসেছিল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে ভগবান, আমার মেয়ের লাজ রাখো।
রামেশ্বরের পরিশ্রম এবং আমার ত্যাগ বেকার যেতে দিও না। পরীক্ষার দিন এসে পৌঁছল। সকাল সকাল পুনম তৈরি হল। তার চোখে আত্মবিশ্বাস এবং মুখে হালকা ঘাবড়ানি ছিল। সাবিত্রী তার হাতের তালুতে হলুদ এবং চাল রেখে আশীর্বাদ দিল। বেটি, ইমানদারি থেকে লিখো, ফল যাই হোক কিন্তু পরিশ্রমে কমতি করো না। চন্দনও পকেট থেকে একটা ছোট্ট পুতুল বের করে দিল। দিদি, এটা সাথে রেখো, এটা তোমাকে ভয় থেকে বাঁচাবে। পুনম হেসে সেটা নিল এবং কপালে লাগাল। পরীক্ষা গ্রামের স্কুলে হচ্ছিল। চারদিকে ছাত্রদের ভিড় ছিল। কিছু সন্তান হাসছিল, কিছু ঘাবড়েছিল। পুনম ক্লাসে গিয়ে সিট নিল। প্রশ্নপত্র মিলতেই তার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। প্রথম দুটো প্রশ্ন কঠিন ছিল। তার হাতের তালু ঘামে ভিজে গেল। সে ধীরে চোখ বন্ধ করে মায়ের মুখ মনে করল। তখনই তাকে বাবার চিঠির শব্দ মনে পড়ল। পরিশ্রম কখনো বেকার যায় না। সে গভীর শ্বাস নিল এবং কলম চালাতে শুরু করল। উধার ঘরে সাবিত্রী এবং চন্দন বারবার দরজার দিকে তাকাচ্ছিল। চন্দন বলল, মা, দিদি কখন আসবে? কি তার অনেক দেরি লাগবে? সাবিত্রী তাকে কোলে বসিয়ে বলল, বেটা, তোমার দিদি আজ তার ভবিষ্যতের নীব রাখছে, একটু ধৈর্য করো। যখন সন্ধ্যায় পুনম বাড়ি ফিরল তো সে ক্লান্ত ছিল। তার কাপড় ঘামে ভিজেছিল, কিন্তু মুখে এক সন্তোষের চকচকে ছিল। সাবিত্রী তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, কেমন হলো বেটি? পুনম হালকা হাসি নিয়ে বলল, মা, কঠিন ছিল কিন্তু আমি পুরো চেষ্টা করেছি। এখন যা হবে ভালোই হবে। চন্দন খুশিতে লাফিয়ে উঠল, দিদি পাস হবে, আমার পুরো বিশ্বাস। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, সাবিত্রী দেরি করে জেগে রইল। সে দেখল যে দিয়ের লো এখনও জ্বলছে, যেন ঘরের স্বপ্নের রক্ষা করছে। সে মনে মনে ভাবল, পরীক্ষার সংগ্রাম শেষ হল, এখন পরিণাম ভগবানের হাতে। কিন্তু এই সংগ্রাম আমার মেয়েকে আরও মজবুত বানিয়ে দিয়েছে। গরমের তপ্ত দুপুর ছিল। গ্রামে ডাকিয়া সাইকেল বাজাতে বাজাতে আসছিল। তার থলিতে লিফাফা এবং কাগজ ছিল, কিন্তু সবার নজর একটাই চিঠিতে টিকেছিল, পরীক্ষার ফলের চিঠি। ছোট্ট দুটো ঘরের বাড়িতে সকাল থেকেই অস্থিরতা ছিল। পুনম চুপচাপ খাটে বসেছিল। তার চোখে আশা এবং ভয় দুটোই ছিল। সাবিত্রী বারবার উঠোনে বেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছিল। চন্দন তো প্রতি 2 মিনিটে জিজ্ঞাসা করছিল, মা, ডাকিয়া কখন আসবে? কখন জানা যাবে যে দিদি পাশ হয়েছে কি না? হঠাৎ ঘণ্টার আওয়াজ এলো, ট্রিং ট্রিং। ডাকিয়া দরজায় দাঁড়িয়েছিল। তার হাতে মোটা লিফাফা ছিল। সাবিত্রী কাঁপতে কাঁপতে লিফাফা নিল। গ্রামের কিছু সন্তান এবং কাকি শান্তিদেবীও দেখতে এসে গেল। কাকি শেষে বলল, আরে দেখো দেখো, আজ সত্যি সামনে আসবে। এত হাঙ্গামা পড়ালেখার নামে করা, এখন জানা যাবে। সাবিত্রীর হাত কাঁপছিল। সে লিফাফা খুলল এবং চোখ দিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু অক্ষর ঝাপসা হয়ে যাচ্ছিল। সে চিঠি পুনমকে দিয়ে দিল। পুনম ভয়ে ভয়ে পাতা খুলল। তার চোখ দ্রুত লাইনগুলো দৌড়াচ্ছিল। এক মুহূর্তে তার মুখ সাদা হয়ে গেল। সবার শ্বাস থেমে গেল। তারপর হঠাৎ তার চোখ থেকে আঁসু বয়ে গেল এবং ঠোঁটে হাসি ফুটে উঠল। মা, আমি পাশ হয়ে গেছি, এবং সেটাও প্রথম শ্রেণীতে। এটা শুনতেই সাবিত্রী তার মেয়েকে বুকে জড়িয়ে নিল। তার চোখ থেকে খুশির আঁসু বয়ে গেল। হে ভগবান, তুমি আমাদের পরিশ্রম রং দেখিয়েছ। চন্দন লাফিয়ে উঠল, দিদি মাস্টারনি হয়ে গেছে, এখন আমাদের সবাইকে মিষ্টি মিলবে। গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিছু লোক তালি বাজাতে লাগল। গোপীনাথ কাকা বলল, রামুর মেয়ে কমাল করে দিয়েছে, এ তো গ্রামের নাম রসান করবে। কিন্তু রঘুবীর এবং কাকি শান্তিদেবীর মুখ উদাস হয়ে গেল। তাদের কথা এখন অকার্যকর হয়ে গিয়েছিল। সন্ধ্যায় সাবিত্রী ডাকিয়াকে বলল যে এই খবর শহরে রামেশ্বর পর্যন্ত পৌঁছে দাও। সাথে সে তার মেয়েকে বলল, বেটি, এখন এই সফলতা শুধু শুরু। তোমার বাবা যখন শুনবে তো তাদের সব ক্লান্তি মিটে যাবে। কিছুদিন পর রামেশ্বরের চিঠি এলো। তাতে লেখা ছিল, পুনম, তোমার সফলতা আমার সবচেয়ে বড় পুঁজি। যদি তোমাকে শহর গিয়ে পড়াশোনা করতে হয় তো আমি দ্বিগুণ পরিশ্রম করব। যদি হাড় চুরমার হয়ে যায়, কিন্তু তোমার স্বপ্নের উড়ান থামবে না। চিঠি পড়তেই সাবিত্রীর চোখ ভিজে গেল। সে ভাবল, এই মানুষের পরিশ্রম এবং এই মেয়ের স্বপ্নকে আমি কখনো অধুরা হতে দেব না। গ্রামের সকাল সেই দিন একটু আলাদা ছিল। ছোট্ট দুটো ঘরের বাড়িতে যেন নতুন হাওয়া বইছিল। পরীক্ষায় পুনমের প্রথম শ্রেণীতে সফলতা সবার হৃদয়কে গর্ব এবং আশায় ভরে দিয়েছিল। যেখানে আগে গ্রামবাসীরা তিরস্কার করত, সেখানে এখন অনেক লোক এসে অভিনন্দন দিতে লাগল। গোপীনাথ কাকা চৌপালে বলল, রামেশ্বরের মেয়ে যা করেছে সেটা আমাদের সবার চোখ খোলার জন্য যথেষ্ট। এখন আমাদেরও আমাদের মেয়েদের পড়াতে হবে। এটা শুনেই কাকি শান্তিদেবীর মুখ উদাস হয়ে গেল। সে ধীরে বড়বড় করে বলল, আমরা দেখব, সামনে গিয়ে এই পড়াশুনো সবার জন্য মুসিবত হয়ে যাবে। কিন্তু এখন তার শব্দের গুঞ্জন আগের মতো ছিল না।
গ্রামের লোকেরা এখন পুনমকে প্রেরণার মতো দেখতে লাগল। সন্ধ্যায় সাবিত্রী উঠোনে বসেছিল। তার চোখে গর্ব তো ছিল, কিন্তু চিন্তাও। সে ভাবল পুনম পরীক্ষা পাশ করে নিয়েছে, কিন্তু এগিয়ে পড়াশোনার জন্য টাকা কোথা থেকে আসবে? রামেশ্বরের মজুরি এত নয় যে শহরের পড়াশোনার খরচ তুলতে পারে। চন্দন তার পাশে এসে বলল, মা, দিদি এখন আকাশ ছুবে না? সাবিত্রী তাকে কোলে নিয়ে বলল, হ্যাঁ বেটা, কিন্তু আকাশ পর্যন্ত পৌঁছতে লম্বা উড়ান ভরতে হয়, এবং সেই উড়ান সহজ নয়। সেই রাতে পুনম দেরি করে পড়াশোনার বই উল্টাতে লাগল। সে মাকে বলল, মা, আমি শহর গিয়ে কলেজে পড়তে চাই। আমি মাস্টারনি নয়, বরং বড় অফিসার হতে চাই, যাতে আমাদের বাড়িও বদলে যায় এবং গ্রামের অন্য মেয়েদেরও পথ মেলে। সাবিত্রী তার চোখে তাকিয়ে বলল, বেটি, স্বপ্ন যত বড় হবে, পরিশ্রমও তত করতে হবে। তোমার বাবা এটা শুনে গর্ব করবে, কিন্তু আমাদের তৈরি হতে হবে। কিছুদিন পর রামেশ্বরের চিঠি এলো। তাতে লেখা ছিল, পুনম, তোমার সফলতা আমার সবচেয়ে বড় পুঁজি। যদি তোমাকে শহর গিয়ে পড়াশোনা করতে হয়, তো আমি দ্বিগুণ পরিশ্রম করব। যদি হাড় চুরমার হয়ে যায়, কিন্তু তোমার স্বপ্নের উড়ান থামবে না। চিঠি পড়তেই সাবিত্রীর চোখ ভিজে গেল। সে ভাবল, এই মানুষের পরিশ্রম এবং এই মেয়ের স্বপ্নকে আমি কখনো অধুরা হতে দেব না। সেই রাতে চন্দন বোনকে বলল, দিদি, যখন তুমি শহর যাবে তো আমি একা হয়ে যাব, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে মায়ের সাহায্য হব এবং পড়াশোনায়ও ভালো করব, যাতে বাবা এবং মা আমার উপরও গর্ব করেন। পুনম তার কপাল চুমু খেয়ে বলল, চন্দন, তুমি আমার সবচেয়ে বড় সঙ্গী। তোমার হিম্মত থেকেই আমি এই উড়ান ভরতে পারব। সেই রাতে ছোট্ট বাড়ির ছাদ থেকে এখনও জল টপক ছিল, দেয়ালে ফাটল ছিল, কিন্তু সেই বাড়ির ভিতরে এখন ফাটল থেকে আরও বেশি স্বপ্নের আলো চকচক করছিল। পুনমের চোখে শহরের ভবিষ্যৎ ছিল, সাবিত্রীর হৃদয়ে ত্যাগের সংকল্প, রামেশ্বরের পরিশ্রমে হিম্মত এবং চন্দনের নিষ্পাপতায় তাকাত। দুটো ঘরের বাড়ি এখন শুধু বাড়ি নয়, বরং নতুন স্বপ্নের উড়ানের আড্ডা হয়ে গিয়েছিল। সকালের সূর্য সেই দিন একটু আলাদা চকচক করছিল। দুটো ঘরের বাড়িতে উৎসাহ এবং উদাসী দুটোই সাথে উপস্থিত ছিল। আজ সেই দিন ছিল যখন পুনম প্রথমবার গ্রাম ছেড়ে শহরের পড়াশোনার জন্য বের হচ্ছিল। সাবিত্রী সকাল সকাল উঠে উঠোনে বসেছিল। সে পুনমের জন্য রুটি, আচার এবং গুড় বেঁধে একটা কাপড়ের পুটলিতে রেখেছিল। কাপড় ঠিক করে ছোট্ট থলিতে ঢোকাতে ঢোকাতে তার চোখ বারবার ভিজে যাচ্ছিল। সে মনে মনে বলছিল, বেটি, তোমার যাওয়া তো জরুরি, কিন্তু তোমাকে ছাড়া এই বাড়ি কেমন লাগবে? চন্দন পুনমের থলি ধরে বসেছিল, তার চোখে আঁসু এবং মুখে জিদ দুটোই ছিল। দিদি, তুমি আমাকেও সাথে নিয়ে চলো। আমি তোমাকে ছাড়া কেমন থাকব? কে আমাকে পড়াশোনায় সাহায্য করবে? পুনম তাকে জড়িয়ে বলল, চন্দন, তুমিই তো মায়ের সাহায্য। যদি তুমি না থাকো তো মা একা পড়ে যাবে। তুমি প্রতিজ্ঞা করো যে আমার অনুপস্থিতিতে খুব পড়বে এবং মায়ের খেয়াল রাখবে। চন্দন মাথা নেড়ে বলল, ঠিক আছে দিদি, কিন্তু রোজ আমাকে চিঠি লিখতে হবে। যখন রামেশ্বর গ্রামে বলল যে পুনম শহর পড়তে যাচ্ছে, তো সবার কথা শুরু হয়ে গেল। গোপীনাথ কাকা গর্ব করে বলল, রামেশ্বরের মেয়ে তো পুরো গ্রামের নাম রোশন করবে। কিন্তু কাকি, শান্তিদেবী আবার তিরস্কার করল। শহর গিয়ে মেয়ে খারাপ হয়ে যায়, আরে পড়ালেখা থেকে বেশি ঘর সামলানো শেখো তাকে। এবার গ্রামের অনেক লোক কাকির কথায় সহমত হল না। লোকের চিন্তা বদলাচ্ছিল। দুপুরে পুরনো বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। রামেশ্বর যে ক্ষেত থেকে সোজা এসেছিল তার মেয়ের পাশে দাঁড়িয়েছিল। তার চোখে গর্ব এবং একটু অস্থিরতা ছিল। বাসে বসার আগে সে পুনমের কপাল চুমু খেয়ে বলল, বেটি, মনে রেখো, তুমি শুধু আমার মেয়ে নও, পুরো গ্রামের আশা। হিম্মত কখনো হারো না। সাবিত্রী পুটলি ধরিয়ে বলল, পথে ক্ষুধা লাগলে এটা খেয়ে নিও এবং পড়াশোনার সাথে সাথে নিজের খেয়ালও রেখো। চন্দন দৌড়ে এসে বলল, দিদি, ভুলো না, রোজ চিঠি লিখতে হবে। বাস চলল তো তিনজনের চোখ থেকে আঁসু ছলকে পড়ল। পুনম জানালা থেকে হাত নেড়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বাস থেকে নামতেই পুনমের চোখ ঝলসে গেল। উঁচু উঁচু ইমারত, দৌড়ানো লোক, তীব্র গাড়ি, এসব তার গ্রাম থেকে একদম আলাদা ছিল। তাকে ভয়ও লাগছিল এবং রোমাঞ্চ। কলেজের হোস্টেলের গেটে পৌঁছতেই সে মা এবং বাবার মুখ মনে করল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি এখানে শুধু পড়াশোনা করতে আসিনি, বরং আমার স্বপ্ন সত্যি করতে এবং আমার বাড়িকে রোশন করতে এসেছি। উধার গ্রামে দুটো ঘরের বাড়ি এখন একটু খালি লাগছিল। রাতে যখন সাবিত্রী রুটি বানালো তো তাকে পুনমের হাসির অভাব খুলল। চন্দন চুপচাপ বসেছিল। রামেশ্বর দুজনকে ধমক দিয়ে বলল, আমাদের দুঃখী হওয়া চাই না। পুনম আমাদের তাকাত, তার পরিশ্রম থেকেই আমাদের স্বপ্নের বাড়ি বানবে।
শহরে পুনমের চোখে নতুন স্বপ্নের চকচকে ছিল, গ্রামে তার পরিবারের চোখে তার জন্য দোয়া। দুটো ঘরের বাড়ি হলেও ছোট ছিল, কিন্তু তার দেয়াল থেকে এখনও আওয়াজ আসছিল, বড় বেটি, সামনে যাও, তোমার স্বপ্নে আমাদের ভবিষ্যৎ। শহরের হোস্টেলে প্রথম সকাল, পুনমের চোখ ঘুমে ভারী ছিল। চারপাশের শোর, মেয়েদের চহলপহল, গালিয়ারে দৌড়াদৌড়ি, এসব তার গ্রামের নীরবতা থেকে একদম আলাদা ছিল। সে তার ছোট্ট থলি থেকে বই বের করে টেবিলে রাখল এবং ধীরে বলল, এখান থেকে আমাকে আমার নতুন শুরু করতে হবে। গালিয়ারে তার দেখা হল রিমা নামের এক মেয়ের সাথে। রিমা হেসে বলল, আরে, তুমি গ্রাম থেকে এসেছ না? ঘাবড়াও না, এখানে সবাই একে অপরকে সাহায্য করে। পুনম হাসল, তাকে মনে হল যে এই অজানা জায়গায় এখন একাকিত্ব কম হবে। রিমা তার রুমমেট হয়ে গেল। কলেজের প্রথম ক্লাসে প্রফেসর যখন কঠিন ইংরেজিতে কথা বলতে শুরু করলেন, তো পুনমের মাথা ঘুরে গেল। গ্রামের স্কুলের পড়াশোনা এবং এখানকার পড়াশোনায় আকাশ জমিনের ফারাক ছিল, কিন্তু সে নিজেকে প্রতিজ্ঞা করল, যতই পরিশ্রম করতে হোক হার মানব না। মা, বাবা এবং চন্দনের আশা আমার সাথে জড়িত। উধার গ্রামে সাবিত্রী প্রতি সন্ধ্যায় উঠোনে বসে পুনমের চিঠির অপেক্ষা করত। যখন প্রথম চিঠি এলো তো তার চোখ নম হয়ে গেল। পুনম লিখেছিল, মা, শহর খুব বড়, এখানে সবকিছু নতুন, কিন্তু আমি ভয় করছি না। আমি রোজ পড়াশোনায় পরিশ্রম করছি। চন্দনকে বলো যে সে খুব পড়ুক এবং তোমাকে সাহায্য করুক। চন্দন চিঠি পড়তে পড়তে বলল, মা দেখো, দিদি একদিন খুব বড় অফিসার হবে। রামেশ্বর ধীরে বলল, হ্যাঁ বেটা, কিন্তু আমাদেরও পরিশ্রম করতে হবে, যাতে তার পথে কোনো বাধা না আসে। রাতে হস্টেলের ঘরে বসে পুনম বইয়ে ডুবে থাকত। কখনো ইংরেজি বুঝতে না পারলে তো কখনো গণিতের প্রশ্ন মাথা ঘুরিয়ে দিত, কিন্তু মায়ের মুখ মনে করতেই সে পাতা উল্টাতে লাগত। রিমা অনেকবার তাকে বলতে শুনেছে, আমার দুটো ঘরের বাড়িই আমার তাকাত, আমি হার মানতে পারি না। গ্রামে এখনও গরিবী এবং কষ্ট ছিল। সাবিত্রী ঘরের কাজ সামলাত, রামেশ্বর মজুরি করত এবং চন্দন পড়াশোনায় মন লাগাত। কিন্তু ঘরের প্রত্যেক কোণে পুনমের স্মৃতি বসেছিল। রাতে দেওয়ালের ফাটল দিয়ে হাওয়া আসত, ছাদ থেকে জল টপকাত, কিন্তু এখন সেই ঘরের রৌনক পুনমের স্বপ্নের সাথে জড়িত ছিল। ধীরে ধীরে পুনম হস্টেলের মেজাজে মানিয়ে নিতে লাগল। সে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসত, নোট বানাত এবং প্রফেসরদের প্রশ্ন জিজ্ঞাসা করতে ইতস্তত করা ছেড়ে দিল। একদিন রিমা বলল, পুনম, তোমার লগন দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই সামনে বেরিয়ে আসবে। পুনম হাসল এবং বলল, আমার জন্য সামনে বেরোনো শুধু আমার স্বপ্ন নয়, বরং আমার মা, বাবা এবং ভাইয়ের জীবনের স্বপ্ন। দুটো ঘরের বাড়ি এবং শহরের হোস্টেল। একদিকে গ্রামে দুটো ঘরের বাড়ি তার সন্তানদের স্মৃতিতে চুপচাপ দাঁড়িয়েছিল, অন্যদিকে শহরের হোস্টেল পুনমের স্বপ্নের নতুন বাড়ি হয়ে গিয়েছিল। এই দুটো বাড়ির মাঝে ছড়ানো দূরত্ব এখন শুধু ভালোবাসা এবং স্বপ্ন থেকে জড়িত ছিল। শহরের কলেজে পরীক্ষা কাছে এসে গিয়েছিল। হোস্টেলের ঘরের বাতি রাত ভর জ্বলত, গলিয়ারে মেয়েদের ফুসফুসানি শোনা যেত। পুনম তার বইয়ের ঢিপির মাঝে বসেছিল, তার চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু হাত এখনও কলম ধরে নোট লিখছিল। রিমা জিজ্ঞাসা করল, পুনম, তুমি এত পরিশ্রম করো কেন? একটু আরামও করো। পুনম হালকা হাসি নিয়ে বলল, আমার জন্য এই পরীক্ষা শুধু নম্বর পাওয়ার নয়, বরং মা, বাবা এবং চন্দনের স্বপ্ন পূরণ করার পরীক্ষা। উধার গ্রামে সাবিত্রী প্রতি সন্ধ্যায় তুলসীর সামনে দীপ জ্বালিয়ে প্রার্থনা করত। সে মনে মনে বলত, হে ভগবান, আমার মেয়ের সাহায্য করো, তার হাতের পরিশ্রম রং দেখাও। চন্দন রোজ মাকে জিজ্ঞাসা করত, মা, দিদির পরীক্ষা কখন? সাবিত্রী তাকে দুলিয়ে বলত, শীঘ্রই বেটা, তারপর তোমার দিদি আমাদের খুশখবর পাঠাবে। সকালে কলেজের গেটে ভিড় ছিল, প্রত্যেক ছাত্রের মুখে তনাব এবং আশা ছিল। পুনম গভীর শ্বাস নিয়ে বলল, আজ আমার জন্য খুব বড় দিন। রিমা তার হাত ধরে বলল, ভয় করো না পুনম, তুমি যত পরিশ্রম করেছ তার ফল নিশ্চয়ই মিলবে। পরীক্ষা হলে বসে পুনম পাতা উল্টাল। প্রথম প্রশ্ন কঠিন ছিল, তার হাত কাঁপল, কিন্তু পরের মুহূর্তে সে মায়ের কথা মনে করল, হিম্মত, কখনো হেরো না। সে কলম তুলে লিখতে শুরু করল। উধার গ্রামে পরীক্ষার দিনে রামেশ্বরও অসাধারণভাবে চুপ ছিল। ক্ষেত থেকে ফিরে সে প্রায়ই উঠোনে বসে যেত এবং আকাশের দিকে তাকাত। সাবিত্রী জিজ্ঞাসা করল, কি ভাবছ? রামেশ্বর বলল, শুধু এটাই যে আমাদের মেয়ে ঠিক করে লিখতে পারবে কিনা। আমি মজুরিতে রক্ত ঘাম ঝরিয়েছি, কিন্তু আসল পরিশ্রম তো সে করছে। কাশ আমি তার কাছে গিয়ে তাকে হিম্মত দিতে পারতাম। চন্দন মাঝে বলল, বাবা, দিদিকে তোমার দোয়ার দরকার। যখন তুমি খেতে হল চালাও, সেটাই তার তাকাত হয়।
পরীক্ষা শেষ হলে পুনম ক্লান্ত হয়ে দেয়ালে মাথা টিকিয়ে দিল, কিন্তু তার মুখে সন্তোষ ছিল। সে মনে মনে বলল, আমি আমার পুরো পরিশ্রম ঢেলে দিয়েছি, এখন ভগবান এবং সময়ের ওপর ছেড়ে দিলাম। সন্ধ্যায় সে চিঠি লিখল, মা, বাবা, চন্দন, আমি পরীক্ষা শেষ করে নিয়েছি। অনেক কঠিন ছিল, কিন্তু আমি হার মানিনি। এখন অপেক্ষা ফলের। তোমরা সবাই দোয়া করো যে পরিশ্রম রং দেখায়। পরীক্ষা শেষ হল তো পুনম প্রথমবার অনুভব করল যে সে ভয় থেকে উঠে এসেছে। শহরের ভিড়ে একাকিত্বে সে তার পরিচয় বানাতে শুরু করেছে। সেই রাতে হোস্টেলের জানালা থেকে আকাশ দেখতে দেখতে সে নিজেকে বলল, দুটো ঘরের বাড়ি থেকে বেরোনো এই মেয়ে একদিন বড় অফিসার হয়ে ফিরবে, এবং সেই দিন মা, বাবা এবং চন্দনের স্বপ্নের দেয়াল কখনো ভাঙবে না। শহরের হোস্টেলে সেই দিনের মেজাজ আলাদা ছিল। সব মেয়েরা মোবাইল বা নোটিশ বোর্ডের দিকে তাকাচ্ছিল। আজ রেজাল্ট আসার কথা। পুনমের হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। সে বিছানায় বসে মায়ের মুখ মনে করছিল, হে ভগবান, যদি আমি অসফল হই তো মা, বাবা এবং চন্দনকে কি মুখ দেখাবো? রিমা তার পিঠ থাপড়ে বলল, ভয় করো না পুনম, তুমি যত পরিশ্রম করেছ তার ফল নিশ্চয়ই মিলবে। উধার গ্রামে অস্থিরতা ছিল। সাবিত্রী সকাল থেকে তুলসীর সামনে দীপ জ্বালিয়ে বসেছিল। তার চোখ আকাশে টিকেছিল, যেন ভগবানের সাথে সোজা কথা বলছে। চন্দন এদিক ওদিক দৌড়াচ্ছিল। মা, আজ তো দিদি রেজাল্ট আসবে না, আমি সবাইকে বলবো যে আমার দিদি সবচেয়ে ভালো। রামেশ্বর ক্ষেত থেকে তাড়াতাড়ি ফিরে এলো। সে ঘাম মুছে বলল, আজকের দিন আমার জীবনের সবচেয়ে বড় দিন। যদি আমাদের মেয়ে পাশ হয়ে যায় তো মনে হবে যে আমার পরিশ্রম রং দেখিয়েছে। কলেজের নোটিশ বোর্ডে ভিড় জমে গেল। মেয়েরা একে অপরকে ধাক্কা দিয়ে নিজের নাম খুঁজছিল। পুনম কাঁপতে কাঁপতে সামনে এগোল। তার চোখ নামগুলোতে দৌড়াচ্ছিল, এবং তখনই তার নজর তার নামে পড়ল। পুনম প্রথম শ্রেণী। তার পায়ের নিচে মাটি যেন হিলে গেল। চোখে আঁসু এসে গেল, কিন্তু এবার খুশির। রিমা লাফিয়ে বলল, দেখলে, আমি বলেছিলাম না তুমি নিশ্চয়ই পাশ হবে, এবং সেটাও প্রথম শ্রেণী থেকে। সন্ধ্যায় পুনম তৎক্ষণাৎ বাড়িতে চিঠি লিখল, মা, বাবা, চন্দন, তোমাদের মেয়ে পাশ হয়ে গেছে। শুধু পাশ নয়, বরং প্রথম শ্রেণী থেকে। এখন আমি আরও পরিশ্রম করব, যাতে তোমাদের স্বপ্ন আরও বড় হয়। কিছুদিন পর যখন ডাকিয়া চিঠি আনল তো সাবিত্রীর চোখ চকচক করে উঠল। সে কাঁপতে কাঁপতে চিঠি খুলল এবং জোরে জোরে পড়তে লাগল। চন্দন লাফিয়ে বলল, আমি বলেছিলাম না আমার দিদি সবচেয়ে বড়, আমি আজ গ্রামভর মিষ্টি বাটব। রামেশ্বরের চোখ ভিজে গেল। সে উঠোনের ভাঙা দেয়ালে হাত রেখে বলল, এই দেয়ালগুলো এখন ভাঙা লাগছে না, আমার মেয়ে এগুলোকে নিজের নামে মজবুত করে দিয়েছে। গ্রামে এই খবর ছড়াতেই সবাই চকিত রইল। গোপীনাথ কাকা বলল, রামেশ্বরের পুনম যা করেছে সেটা পুরো গ্রামের মেয়েদের পথ খুলে দেবে। কিন্তু কাকি শান্তিদেবীও এবার চুপ ছিল। তাদের কাছে কোনো তিরস্কার ছিল না। তারা ধীরে বলল, মেয়ে সত্যিই গুণী। সেই রাতে দুটো ঘরের বাড়ি খুশিতে গুঞ্জরিত হয়ে উঠল। সাবিত্রী গুড় এবং ছোলা বাটল। চন্দন মাটির দিয়ে জ্বালালো। রামেশ্বর আকাশের দিকে তাকিয়ে হাত জোর করল, ভগবান, আমার পরিশ্রমের ফল আমার মেয়ের স্বপ্নের রূপে মিলছে, এখন শুধু তার পথ সহজ করে দাও। শহরে হস্টেলের ঘরে বসে পুনমও আকাশের দিকে তাকিয়েছিল। সে মনে মনে বলল, এটা তো শুধু শুরু, এখন আমাকে সামনে যেতে হবে, যাতে আমার গ্রামের প্রত্যেক মেয়ে বলতে পারে, যদি পুনম করতে পারে তো আমরাও করতে পারি। রেজাল্ট আসার পরও পুনম চেনে বসেনি। হোস্টেলের জানালায় বসে সে ভাবছিল, প্রথম শ্রেণী মিলল বড় কথা, কিন্তু এটা তো শুধু প্রথম পড়াও, আমাকে আরও সামনে যেতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। রিমা জিজ্ঞাসা করল, এখন সামনে কি ভেবেছ পুনম? পুনম দৃঢ় স্বরে বলল, আমি সিভিল সার্ভিসে তৈরি করতে চাই। আমি অফিসার হয়ে আমার গ্রাম এবং আমার মতো ছোট বাড়ির জীবন বদলাতে চাই। উধার গ্রামে সাবিত্রী যখন পুনমের স্বপ্ন শুনল তো তার মুখ গর্ব এবং চিন্তায় ভরে গেল। সে রামেশ্বরকে বলল, বাবা, মেয়ে তো খুব বড় স্বপ্ন দেখছে, কি আমরা তার খরচ তুলতে পারব? রামেশ্বর হেসে উত্তর দিল, সাবিত্রী, আমি মজুরি আরও করব, হার চাই হোক, কিন্তু আমার মেয়ের স্বপ্নের পথ কখনো খালি হতে দেব না। চন্দন দিদির চিঠি পড়ে বলল, যদি দিদি অফিসার হয় তো আমি ইঞ্জিনিয়ার হব, তারপর আমরা দুজন মিলে আমাদের দুটো ঘরের বাড়িকে প্রাসাদ বানিয়ে দেব। সাবিত্রী তাকে বুকে জড়িয়ে বলল, বেটা, তোমাদের স্বপ্নে তো আমার জীবন। এখন গ্রামে আরও মেয়েরা স্কুল যেতে লাগল। গোপীনাথ কাকা চৌপালে বলল, রামেশ্বরের পুনম দেখিয়ে দিয়েছে যে পরিশ্রম এবং পড়াশোনা থেকে সবকিছু সম্ভব। এখন কোনো মেয়ে ভার নয়, বরং ভবিষ্যতের তাকত। এটা শুনে কাকি শান্তিদেবীও চুপচাপ মাথা নাড়তে লাগল। তাদের চোখে এখন তিরস্কার নয়, বরং বদলের চকচকে ছিল। শহরে পুনম কোচিং ক্লাসে যোগ দিল। এখন তার দিন এবং রাত বই, নোট এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ডুবে থাকত। কখনো ক্লান্ত হয়ে চোখ বন্ধ করত তো তাকে তার দুটো ঘরের বাড়ির ভাঙা ছাদ মনে পড়ত। সে নিজেকে বলতো, এই ভাঙা ছাদই আমার প্রেরণা, একদিন আমি এটাকে পাকা বাড়ি বানিয়ে ছাড়ব। রিমা দেখল যে পুনমের পরিশ্রম অন্যদের থেকে আলাদা। সে বলল, তোমার মধ্যে কিছু বিশেষ আছে পুনম, তোমার স্বপ্ন শুধু তোমার নয়, তোমার গ্রাম এবং পরিবারের। গ্রামে রামেশ্বর মজুরির ঘণ্টা বাড়িয়ে দিল। হাতের নাড়ি আরও গভীর হয়ে গেল, কিন্তু মুখে হাসি রইল। সাবিত্রী উঠোনে সবজি লাগিয়ে কিছু টাকা বাঁচাতে শুরু করল। চন্দন স্কুলে আরও পরিশ্রম করতে লাগল। সবাই নিজের নিজের ভাবে পুনমের পথ সহজ করছিল। সন্ধ্যায় যখন লণ্ঠন জ্বলত তো ঘরের দেয়ালে লম্বা ছায়া বানিয়ে যেত, কিন্তু এই ছায়া এখন ভয় নেই, বরং আশা ছিল।
সাবিত্রী ধীরে বলল, এই বাড়ি ছোট ঠিক, কিন্তু এতে বড় স্বপ্নের খুশবু আছে। রামেশ্বর উত্তর দিল, হ্যাঁ, এবং একদিন এই দেয়ালগুলো আমাদের মেয়ের নামে জগমগ করবে। হোস্টেলের ঘরে বসে পুনম তার ডায়েরিতে লিখল, আমি হার মানব না, যত কষ্ট আসুক আমি অফিসার হয়ে ফিরব। আমার মা বাবা এবং চন্দনকে সেই জীবন দেব যার তারা হকদার, এবং আমার গ্রামের প্রত্যেক মেয়েকে এই বিশ্বাস দেব যে স্বপ্ন শুধু দেখার জন্য নয়, পূরণ করার জন্য হয়। শহরের ছোট্ট ঘরে বসে পুনম মোটা মোটা বইয়ের মাঝে ঘিরে ছিল। সকাল থেকে রাত পর্যন্ত সে খবরের কাগজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং নোটে ডুবে থাকত। কখনো ক্লান্তি থেকে তার চোখ বন্ধ হয়ে যেত, কিন্তু যেই মা সাবিত্রীর মুখ মনে পড়ত সে আবার উঠে বসত। সে নিজেকে বলল, এই ঘুম নয় আমার মঞ্জিলের দুশ্মন, যতক্ষণ আমি অফিসার না হই চেনে বসব না। উধার গ্রামে রামেশ্বর এখন দিনরাত কাজ করছিল। রোড থেকে ঝলসা মুখ এবং খসখসে হাত তার পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল। একদিন সে বাড়ি এসে বলল, সাবিত্রী, কোচিংয়ের পরে কিস্তির টাকা পাঠাতে হবে। আমি ইটভাটায় 2 দিন আরও কাজ ধরে নিয়েছি। সাবিত্রী তার ক্লান্তি দেখে বলল, রামেশ্বর, শরীরও তো চাই, যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তো। রামেশ্বর হেসে বলল, যতক্ষণ আমার মেয়ে পুনম তার স্বপ্নের উচ্চতায় না পৌঁছয় ততক্ষণ এই শরীর থামবে না। চন্দন তার গুল্লকের সিক্কা মাকে দিয়ে বলল, মা, এই টাকা দিদিকে পাঠাও, হয়তো কম হবে কিন্তু কাজে লাগবে। সাবিত্রীর চোখ ভিজে গেল। সে চন্দনকে বুকে জড়িয়ে বলল, বেটা, তোমার এই অনুভূতি লক্ষ টাকা থেকে বেশি মূল্যবান। গ্রামের চৌপালে আবার আলোচনা শুরু হয়ে গেল। গোপীনাথ কাকা বলল, মেয়েকে এত বড় স্বপ্ন দেখানো ঠিক কি? যদি পাশ না হয় তো? এই রঘুবীর কাকি চুপ ছিল, কিন্তু ভিতর থেকে তাদেরও চিন্তার শ্রোতা করছিল। কিন্তু তখনই গ্রামের মাস্টারজি বললেন, গোপীনাথ, স্বপ্ন পূরণ হবে তখনই যখন চেষ্টা করা হবে, এবং পুনমের মতো পরিশ্রমী মেয়ে হার মানবে না। রামেশ্বর দূর থেকে এসব শুনছিল। তার হৃদয়ে ব্যথাও ছিল, কিন্তু গর্ব। শহরে পুনমকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছিল। কখনো হোস্টেলের খাবার ভালো মিলত না, কখনো ঘরের ভাড়া বাড়ানোর কথা হতো। পড়াশোনায়ও প্রতিযোগিতা জোরালো ছিল। ক্লাসে তার চারপাশে বসা ছাত্ররা বড় শহর থেকে ছিল, যাদের কাছে অনেক সুবিধা ছিল। একদিন এক ছেলে বলল, গ্রাম থেকে এসেছ, এত বড় পরীক্ষা পাশ করতে পারবে? পুনম হেসে উত্তর দিল, গ্রাম থেকে এসেছি, কিন্তু স্বপ্ন পূরণ করার হোসলাও সাথে এনেছি। গ্রামে একদিন রেশন কম পড়ে গেল। সাবিত্রী তার চুন্নির একটা টুকরো বেচে আটা কিনল। রামেশ্বর দেখে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। সাবিত্রী বলল, আজ যে কষ্ট আছে সেটা কাল আমাদের মেয়ে মিটিয়ে দেবে। ঠিক তখনই চন্দনেরও বোর্ড পরীক্ষা কাছে এসে গেল। সে তার বইগুলো পুনবের মতো সাজিয়ে রাখল এবং বলল, দিদি, যদি সিভিল সার্ভিসে তৈরি করতে পারে তো আমি ইঞ্জিনিয়ার হতে পারি। সাবিত্রী তাকে দুলিয়ে বলল, হ্যাঁ বেটা, তোমার পরিশ্রমই তোমার স্বপ্নের পথ বানাবে। সন্ধ্যায় হোস্টেলে বসে পুনম তার ডায়েরি খুলল এবং লিখল, আজ ঘরের অবস্থা আবার মনে পড়ল। বাবা মজুরিতে ভেঙে যাচ্ছেন, মা তার জিনিস বেচছে, চন্দন বাঁচাচ্ছে। এসব শুধু আমার স্বপ্নের জন্য। আমি পড়েও যাই তো আবার দাঁড়িয়ে যাব, কিন্তু হার কখনো মানব না। গ্রামের ছোট্ট দুটো ঘরের বাড়ি এখন কষ্টের মাঝে আশার দ্বীপ হয়ে গিয়েছিল। দেয়াল হলেও ভাঙা, কিন্তু তাদের মাঝে থাকা লোকেরা অটল ছিল। প্রত্যেক আহট, প্রত্যেক তিরস্কার, প্রত্যেক কষ্ট তাদের হোসলাকে আরও মজবুত করছিল। সূর্যের হালকা কিরণ জানালা দিয়ে ঝাঁকি দিচ্ছিল। পুনম তার নোট, অ্যাডমিট কার্ড এবং পেন ব্যাগ কষে ধরল। তার মুখে ঘাবড়ানি ছিল, কিন্তু চোখে আশা। রিমা তার হাত ধরে বলল, ভয় করো না, তুমি যত পরিশ্রম করেছ সেটা কখনো বেকার যাবে না। পুনম হালকা হাসি দিল এবং বলল, হ্যাঁ, আজ আমার পরিশ্রমের আসল পরীক্ষা। পরীক্ষা হলে চারদিকে খামোশি এবং ঘাবড়ানি ছিল। ঘড়ির টিকটিপ হৃদয়ের ধকধককে আরও তীব্র করছিল। প্রশ্নপত্র হাতে আসতেই পুনম পাতা উল্টাল। তার চোখ বড় হয়ে গেল। অনেক প্রশ্ন খুব কঠিন ছিল। ঘাম কপাল থেকে বয়ে যাচ্ছিল। সে চেষ্টা করতে লাগল, কিন্তু অনেক উত্তর অধুরা ছেড়ে গেল। কিছু সপ্তাহ পর রেজাল্ট এলো। লিস্টে তার নাম কোথাও ছিল না। তার হাত কাঁপতে লাগল, চোখ ঝাপসা হয়ে গেল। সে নিজেকে বলল, কি সত্যি আমি হেরে গেলাম? হোস্টেল ফেরার পথে তার চোখ থেকে আনসু থামছিল না। রিমা জড়িয়ে বলল, এটা শেষ নয় পুনম, এটা তো শুরু। প্রত্যেক বড় স্বপ্ন প্রথমবারে পূরণ হয় না। যখন গ্রামে অসফলতার খবর পৌঁছল তো চৌপালে আবার কথা শুরু হয়ে গেল। গোপীনাথ কাকা তিরস্কার করল, দেখলে, আমি আগেই বলেছিলাম, এত খরচ, এত পরিশ্রম সব বেকার গেল। রামেশ্বরের মুখ উদাস হয়ে গেল, কিন্তু সে হার মানল না। সে উত্তর দিল, গোপীনাথ, হার সেই মানে যে চেষ্টা ছেড়ে দেয়। আমার পুনম এখনও আরও পরিশ্রম করবে। বাড়ি এসে সাবিত্রী উঠোনে বসে চিঠি লিখল, বেটি, পুনম, হার থেকে ঘাবড়াও না। তোমার বাবা এবং আমি তোমার উপর গর্ব করি। তুমি আমাদের আশা। একবার অসফল হলে কি হলো? মঞ্জিল পাওয়া লোকেরা সেই যারা বারবার ওঠে। পুনম চিঠি পড়ে আনসু মুছে ফেলল। চন্দন ফোনে দিদিকে বলল, দিদি, যদি তুমি হার মেনে নাও তো আমিও হেরে যাব। তুমি আবার চেষ্টা করো, আমিও আরও পরিশ্রম করব। আমরা দুজন মিলে আমাদের স্বপ্ন পূরণ করব। পুনম হেসে বলল, হ্যাঁ চন্দন, আমরা দুজন মিলে জিতব। রাতে ডায়েরি খুলে পুনম লিখল, আজ আমি হারের স্বাদ চেখেছি,
কিন্তু এ থেকে আমাকে তাকাত মিলেছে। এখন আমি দ্বিগুণ পরিশ্রম করব। যদি 100 বার পড়ি কিন্তু 100 বার উঠব। আমার জয় শুধু আমার হবে না, সেটা আমার বাবা, মা, চন্দন এবং আমার গ্রামের জয় হবে। গ্রামের ছোট দুটো ঘরের বাড়ি এই খবর থেকে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিল, কিন্তু সেই চুপে বিশ্বাস ছিল। দেওয়াল যেন বলছিল, হার থেকে ভয় পাওয়া লোকেরা স্বপ্ন পূরণ করে না। এই বাড়ি এখনও ছোট, কিন্তু একদিন বড় গল্প লিখবে। অসফলতার পরের প্রথম দিন ভারী ছিল, কিন্তু পুনম ঠিক করল যে সে নিজেকে পড়তে দেবে না। সে সূর্যের প্রথম কিরণকে হাত জোর করে দেখল এবং বলল, আজ থেকে আমার দ্বিতীয় পারি শুরু হচ্ছে। প্রথমবার হেরেছিলাম, কিন্তু এবার জিতে দেখাবো। পুনম তার পড়াশোনার শিডিউল বদলাল। সকাল 4টায় উঠে খবরের কাগজ পড়া, নোট বানানো এবং প্রত্যেক বিষয়কে সময় দেওয়া তার নতুন নিয়ম হয়ে গেল। হোস্টেলের জানালায় বসে সে নিজেকে দোহরাত, যদি আমি আমার বাবার মজুরির দাম চুকাতে চাই তো আমাকে ক্লান্ত হতে নেই। রিমা তার ডায়েরি দেখে বলল, বাহ পুনম, তুমি এখন সত্যি যোদ্ধা হয়ে গেছ। পুনম হেসে উত্তর দিল, হ্যাঁ, এখন প্রত্যেক সেকেন্ড আমার স্বপ্নের দাম। গ্রামে রামেশ্বর আরও পরিশ্রম ঝরে নিল। এখন সে ক্ষেতের কাজের সাথে সাথে ইট ভাটায়ও যেত। তার পিঠে ঘামের ধারা বইত, কিন্তু হৃদয়ে গর্ণ ছিল। একদিন সাবিত্রী বলল, রামেশ্বর, তুমি এত কেন ক্লান্ত হও? রামেশ্বর বলল, যতক্ষণ আমার মেয়ে পুনম অফিসার হয়ে না ফিরে আসে ততক্ষণ আমার ক্লান্তি আমার পুঁজি। সাবিত্রীও উঠোনে সবজি এবং মুরগির কাজ বাড়িয়ে দিল। অল্প অল্প টাকা জমিয়ে এসে পুনমের জন্য বাঁচাতে লাগল। চন্দন তার বই খুলে নিজেকে বলল, যদি দিদি হারের পরও লড়তে পারে তো আমিও হার মানব না, ইঞ্জিনিয়ার হয়ে দেখাবো। সে তার খাতায় মোটা অক্ষরে লিখল, স্বপ্ন শুধু দেখা যায় না, পূরণও করা যায়। ধীরে ধীরে গ্রামের চিন্তাও বদলাতে লাগল। যেখানে আগে লোকে গোপীনাথ কাকার সাথে তিরস্কার করত, এখন অনেক লোক নিজের মেয়েদের স্কুল পাঠাতে লাগল। একদিন শান্তিদেবী কাকি চৌপালে বলল, সত্যি বলতে পুনম আমাদের সবার চোখ খুলে দিয়েছে। যদি আমাদের মেয়েরাও পড়ে তো একদিন গ্রামের ছবি বদলে যাবে। গোপীনাথ কাকা চুপ হয়ে গেল, তাদের মুখে অনকহার শিকার ছিল। শহরে পুনম নিজেকে পুরোপুরি পড়াশোনায় ঢেলে দিল। সে পুরনো প্রশ্ন হল করত, লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসত এবং প্রত্যেক ভুল থেকে শিখত। কখনো ক্লান্ত হয়ে ভাবত, কি আমি সত্যি অফিসার হতে পারব? তখনই তাকে মায়ের চিঠিগুলো মনে পড়ত, যাতে লেখা থাকত, বেটি, তোমার হার আমাদের হার নয়, তুমি জয়ের জন্য বানা। এবং তারপর পুনমের হসলা দ্বিগুণ হয়ে যেত। সন্ধ্যায় গ্রামে দুটো ঘরের বাড়ি লণ্ঠনের আলোয় চকচক করত। সাবিত্রী চুলায় রুটি সেঁকত এবং চন্দন পড়াশোনা করত। রামেশ্বর ক্লান্ত হয়ে ফিরত, কিন্তু দরজায় বসে বলত, এই বাড়ি ছোট, কিন্তু এতে এমন স্বপ্ন পালিত হচ্ছে যা একদিন পুরো গ্রামকে রোশান করবে। সাবিত্রী হাসত এবং ধীরে বলত, হ্যাঁ, আমাদের পুনম এখন শুধু আমাদের নয়, সে পুরো গ্রামের আশা। রাতে পুনম তার ডায়েরিতে লিখল, আমি এখন আগের পুনম নই, আমি হারা নই, শেখা, এটা আমার নতুন শুরু। এবং এবার আমি ততক্ষণ থামব না যতক্ষণ না আমার মঞ্জিল হাসিল করি। সকালের 4টায় পুনম অ্যালার্ম বাজার আগেই উঠে গেল। জানালা থেকে আসা হালকা হাওয়া তার মুখকে ছুঁয়েছে। আজ তার চোখে ক্লান্তি ছিল না, বরং এক অদ্ভুত চকচকে ছিল। সে নিজেকে বলল, এখন পড়াশোনা শুধু দায়িত্ব নয়, আমার তাকাত হয়ে গেছে। কোচিং ক্লাসে টিচার হঠাৎ প্রশ্ন করলেন, ইতিহাসে 1857 ক্রান্তির 3টে মূল কারণ বলো। পুরো ক্লাসে খামোশি ছড়িয়ে পড়ল। তখনই পুনম আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল। টিচার হেসে বললেন, খুব ভালো পুনম, এই আত্মবিশ্বাস চাই। ক্লাসের পর রিমা তার কাঁধে হাত রেখে বলল, দেখলে, এখন তুমি সত্যি সবচেয়ে সামনে বেরিয়ে আসছ। উধার গ্রামে সাবিত্রী পুনমের চিঠি পড়ে রামেশ্বরকে বলল, বাবা, এখন আমাদের মেয়ের শব্দে আত্মবিশ্বাস ঝলকাচ্ছে। রামেশ্বর ক্লান্ত মুখ সত্ত্বেও হাসল এবং বলল, হ্যাঁ সাবিত্রী, এখন মনে হচ্ছে যে আমাদের পরিশ্রম রং দেখাচ্ছে। এই আনসু, এই ঘাম, সব তার জয়ের অংশ হবে। চন্দন স্কুলে গণিতের পরীক্ষা দিল এবং পুরো নম্বর আনল। সে দৌড়ে মা সাবিত্রীর কাছে এসে বলল, মা দেখো, আমিও দিদির মতো টপ করেছি। সাবিত্রী তাকে বুকে জড়িয়ে বলল, বেটা, তুমি এবং তোমার দিদি তো আমাদের ঘরের আসল দৌলত। চন্দন হেসে বলল, দিদি অফিসার হবে এবং আমি ইঞ্জিনিয়ার, তারপর আমাদের দুটো ঘরের বাড়ি বড় হয়ে যাবে। গ্রামের চৌপালে এখন কথা কিছু আলাদা ছিল। গোপীনাথ কাকা স্বীকার করে বলল, সত্যি, রামেশ্বরের পুনম আমাদের ভাবতে বাধ্য করেছে। যদি সে সফল হয় তো এটা গ্রামের ইজ্জত হবে। শান্তিদেবী কাকি মাথা নেড়ি বলল, আর আমি তো এখন আমার নাতনিকেও পড়াতে চাই। পুনম আমাদের রাস্তা দেখিয়েছে। শহরে পুনম মক টেস্টে ভালো স্কোর করল। সে তার খাতায় দেখে বিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, এবার আমি আরও কাছে। কিন্তু ঠিক তখনই ভিতরের আওয়াজ তাকে মনে করিয়ে দিল, এখনও মঞ্জিল দূর, ঢিলা করো না পড়াশোনা। গ্রামে রামেশ্বর একদিন মজুরি থেকে ফিরে বলল, আজ মজুরির টাকা কম মিলেছে, কিন্তু চিন্তা করো না সাবিত্রী, পুনমের স্বপ্ন পূরণ করতে আমি অন্য কোথাও কাজও ধরে নেব। সাবিত্রী তার হাতের ফাটল দেখে বলল, তোমার পরিশ্রমই তো পুনমের বইয়ের কালি, একদিনে সব রং দেখাবে। সেই সন্ধ্যায় লণ্ঠনের লো আগের থেকে বেশি চকচক করছিল।
চন্দন পড়াশোনা করছিল, সাবিত্রী আটা মাখছিল এবং রামেশ্বর চুপচাপ তাদের দেখছিল। বাড়ি ছোট ছিল, কিন্তু সেই ছোট বাড়িতে স্বপ্নের উজালা ছড়িয়ে গিয়েছিল। রামেশ্বর ধীরে বলল, সাবিত্রী, তুমি দেখো, এই বাড়ি এখন শুধু মাটি এবং ইটের থাকবে না, এই বাড়ি ইতিহাস লিখবে। রাতে হোস্টেলে পুনম ডায়েরি খুলল এবং লিখল, আজ প্রথমবার মনে হলো যে আমি সত্যি জিততে পারি। মক টেস্টে নম্বর ভালো এসেছে, টিচার প্রশংসা করেছে, কিন্তু আসল জয় তো এখনও বাকি। এবার আমাকে আমার বাবা, মা এবং চন্দনের চোখের চকচকে হতে হবে। এই আশার কিরণ আমাকে মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে। শহরে যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখনই একদিন হোস্টেলের মালিক এসে বলল যে ভাড়া পরের মাস থেকে বাড়িয়ে দিয়েছে। যদি জমা না করতে পারো তো ঘর খালি করতে হবে। পুনমের মুখ উদাস হয়ে গেল। সে মনে মনে ভাবল, ভাড়া বাড়া, এটা তো ঘরে আরও ভার ঢেলে দেবে। বাবা আগেই দিনরাত মজুরি করছেন। গ্রামে যখন এই খবর পৌঁছল তো সাবিত্রীর চোখ থেকে আঁসু বয়ে গেল। সে বলল, রামেশ্বর, এখন আর কি করে সামলাবো? আমাদের সীমা থেকে অনেক বেশি হয়ে গেছে। রামেশ্বর তার কপালের ঘাম মুছে বলল, সাবিত্রী, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ হিম্মতও আছে। আমি আরও কাজ খুঁজব, যদি রাত দিন খাটতে হয়। পুনমের স্বপ্ন অধুরা থাকবে না। চন্দন মাকে ধীরে বলল, মা, আমার টিউশনের ফি থামিয়ে দাও, আমি নিজে পড়ে নেব, সেই টাকা দিদিকে পাঠাও। সাবিত্রীর হৃদয় গলে গেল। সে ছেলেকে জড়িয়ে বলল, না বেটা, তোমার স্বপ্নেও ততটাই জরুরি, কিন্তু তোমার অনুভূতি আমাকে আরও মজবুত করে। চৌপালে আবার কানাঘুষো শুরু হয়ে গেল। গোপীনাথ কাকা বলল, এখন তো ভাড়ারও মুসিবত, দেখো এই পড়াশোনা মাঝখানেই ছেড়ে যাবে। কিন্তু এবার শান্তিদেবী কাকি উত্তর দিল, গোপীনাথ, তুমি সবসময় নেগেটিভ কেন ভাবো? পুনমের স্বপ্নে বাধা আসলে সে আরও মজবুত হয়ে লড়বে। গোপীনাথ চুপ রইল। শহরে পুনম খরচ কমানোর সিদ্ধান্ত নিল। এখন সে হোস্টেলের ক্যান্টিনে খাবার কম খেত এবং প্রায়ই শুধু চা এবং ব্রেডে দিন কাটাত। কখনো ক্ষুধায় মাথা ঘুরত, কিন্তু বই দেখতেই সে আবার সামলে নিত। রিমা চিন্তিত হয়ে বলল, পুনম, তুমি এত ত্যাগ করো কেন? পুনম হেসে বলল, রিমা, ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু হার নয়। গ্রামে সাবিত্রী তার পুরনো বিয়ের রূপোর পায়েল বের করল। রামেশ্বর দেখে বলল, এটা কেন বের করছ? সাবিত্রী বলল, এই পায়েল আমার গয়না নয়, পুনমের বই হয়ে যাবে। যদি মেয়ের মঞ্জিল পাকা হয় তো গয়নার কি দরকার? রামেশ্বরের চোখও ভিজে গেল। সেই রাতে ঘরের দেয়ালে লণ্ঠনের ছায়া দোল খাচ্ছিল। বাইরে ঝড় ছিল, কিন্তু ভিতরে আশার দিয়ে জ্বলছিল। রামেশ্বর ধীরে বলল, এই ঝড়ও আমাদের থামাতে পারবে না। আমাদের দুটো ঘরের বাড়ি এই হাওয়া থেকে ভয় পাবে না। সাবিত্রী সহমতিতে মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, আমাদের পুনমের পথ কষ্টময় ঠিক, কিন্তু অধুরা নয়। রাতে হোস্টেলে বসে পুনম তার ডায়েরিতে লিখল, ভাড়ার চিন্তা, খাবারের কমতি, তিরস্কার এবং কষ্ট সব আমার পথ রোধ করতে চায়, কিন্তু আমি ঠিক করে নিয়েছি, এই বড় চ্যালেঞ্জ আমাকে পড়াবে না, বরং আরও উঁচু তুলবে। এবার আমি নিজেকে প্রমাণ করে ছাড়ব। শহরে সেই দিনের সূর্য একটু আলাদা চকচক করছিল। পুনম অ্যালার্ম বাজার আগেই চোখ খুলে দিল। তার হৃদয় দ্রুত ধকধক করছিল। আজ তার সবচেয়ে বড় পরীক্ষা। রিমা তার কাঁধে হাত রেখে বলল, ভয় করো না পুনম, তুমি যত পরিশ্রম করেছ তার ফল তোমাকে নিশ্চয়ই মিলবে। পুনম গভীর শ্বাস নিল এবং হেসে বলল, হ্যাঁ রিমা, আজ শুধু নিজের জন্য নয়, বাবা, মা এবং চন্দনের জন্যেও লিখতে হবে। গ্রামে সকাল থেকেই আলাদা জোশ ছিল। রামেশ্বর হাতমুখ ধুতে ধুতে আকাশের দিকে তাকালো এবং মনে মনে প্রার্থনা করল, হে ভগবান, আমার মেয়ের লাজ রাখো। সাবিত্রী পূজার দিয়ের সামনে বসে বলল, আমার পুনামের পা ডগমগাবে না, আজ তার পরিশ্রমের দিন। চন্দন বই নিয়ে বসেছিল, কিন্তু তার মন বারবার দিদির দিকে চলে যাচ্ছিল। সে মনে মনে বড় বড় করে বলছিল, দিদি নিশ্চয়ই পাশ হবে, তারপর আমিও তাদের মতো বড় কাজ করব। শহরে পুনাম তখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছল তো ভিড় দেখে তার হৃদয় আরও দ্রুত ধকধক করতে লাগল। কিছু ছাত্র হাসতে বলতে ভিতরে যাচ্ছিল এবং কিছু তনাবে মাথা নত করে। সে হাত জোর করে নিজেকে বলল, ভগবান, আমাকে আমার পরিশ্রমে বিশ্বাস দাও। রিমা যেতে যেতে তার কানে বলল, শুধু কলম চালাও, বাকি চিন্তা করো না। গ্রামে চৌপালে আজও আলোচনা শুধু পুনমের ছিল। গোপীনাথ কাকা বলল, এত বড় পরীক্ষা, দেখি মেয়ে কতটা করতে পারে। কিন্তু এবার শান্তিদেবী কাটি তৎক্ষণাৎ উত্তর দিল, গোপীনাথ, মেয়ে পরিশ্রম করে তো ভগবানও তার সাথে দেয়। তুমি দেখো, পুনমের নাম রসন হবে। রামেশ্বর এবং সাবিত্রী চৌপালের কথা না শুনে শুধু মনে মনে প্রার্থনা করতে লাগল। পরীক্ষার প্রশ্নপত্র হাতে আসতেই পুনমের হৃদয় ধক করে উঠল। কিছু প্রশ্ন সহজ ছিল, কিন্তু কিছু খুব কঠিন। সে ভাবল, এটা সেই অংশ যা আমাকে দুর্বল লাগে। এক মুহূর্ত হাত কাঁপল, কিন্তু তৎক্ষণাৎ তাকে মায়ের মুখ মনে পড়ল, বাবার ঘাম ভরা কপাল মনে পড়ল এবং চন্দনের নিষ্পাপ চোখ মনে পড়ল।
সে নিজেকে বলল, না পুনম, এখন থামা নয়, এবং তারপর তার কলম কাগজে দৌড়াতে লাগল। গ্রামে সেই দিন কেউ ঠিক করে খাবার খেল না। সাবিত্রী বারবার দরজায় গিয়ে দেখত যেন পুনম এখনই দরজা থেকে ফিরে আসবে। রামেশ্বর খেতে কাজ করতে করতেও বারবার আকাশের দিকে তাকাত। চন্দন মাকে বলল, মা, দিদি এখন ক্লাসে লিখছে না? সাবিত্রী জড়িয়ে বলল, হ্যাঁ বেটা, এবং অনেক ভালো লিখছে। যেই ঘণ্টা বাজল, পুনম শেষ শব্দ লিখে গভীর শ্বাস নিল। মনে হচ্ছিল যেন অনেক পাহাড় পার করে নিয়েছে। বাইরে বেরিয়ে রিমা জিজ্ঞাসা করল, কেমন হলো? পুনম ক্লান্তিভরা হাসি নিয়ে বলল, কষ্টময় ছিল, কিন্তু আমি হার মানিনি। রিমা জড়িয়ে বলল, বাস, এটাই সবচেয়ে বড় জয়। সন্ধ্যায় পুনম গ্রামে ফোন করল। ফোন উঠতেই সাবিত্রী ঘাবড়ানিতে বলল, বলো বেটি, কি হলো? পুনম হাসতে কাঁদতে বলল, মা, আমি পুরো চেষ্টা করেছি, এখন ভগবানের ওপর ছেড়ে দাও। রামেশ্বর গভীর শ্বাস নিল এবং বলল, বেটি, তুমি চেষ্টা করেছ, বাস এটাই যথেষ্ট। তুমি আমাদের জন্য আগেই জিতে গেছ। রাতে লণ্ঠনের টিমটিমানো আলয় পরিবার বসেছিল। দেয়াল আজ জন্য বলছিল, এই বাড়ি ছোট ঠিক, কিন্তু স্বপ্নের ছাদ বড়। সাবিত্রী বলল, এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে, আমাদের পুনম নিশ্চয়ই সফল হবে। রামেশ্বর হাত জোর করে বলল, হ্যাঁ, এই ঘরের পরিশ্রম কখনো বেকার যাবে না। গ্রামের সেই সকালের মেজাজ আলাদা ছিল। আকাশ পরিষ্কার ছিল, কিন্তু প্রত্যেক হৃদয়ে মেঘের মতো ঘাবড়ানি ছড়িয়েছিল। রামেশ্বর তাড়াতাড়ি ক্ষেত থেকে ফিরল, কিন্তু হাতে হল ধরে মন কোথাও অন্যত্র ছিল। তারা ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করল, সাবিত্রী, ফোন এসেছে কি? সাবিত্রী পূজার দিয়ের সামনে বসেছিল। তারা গভীর শ্বাস নিয়ে বলল, না রামেশ্বর, কিন্তু হৃদয়ে ধকধক করছে। আজ তো ভগবানই আমাদের পরীক্ষা নিচ্ছেন। চন্দন দরজায় দাঁড়িয়ে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। সে নিষ্পাপতায় বলল, মা, আজ তো দিদির নাম খবরের কাগজেও আসবে কি? সাবিত্রী তার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ বেটা, এবং সবচেয়ে ওপরে আসবে। শহরে পুনম এবং রিমা কলেজের নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়েছিল। ভিড় এত ছিল যে ধাক্কাধাক্কি হচ্ছিল। সবাই চোখ বড় করে লিস্টে নাম খুঁজছিল। পুনমের হৃদয় দ্রুত ধকধক করছিল। তার কানে শুধু বাবার আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল, বেটি, পরিশ্রম কখনো খালি যায় না। রিমা তার হাত ধরে বলল, হিম্মত রাখো পুনম, তোমার নাম ছাড়া এই লিস্ট অধুরা হবে। চৌপালে সকাল থেকেই হট্টগোল ছিল। গোপীনাথ কাকা বলল, আজ তো সব সাফ হয়ে যাবে, জানা যাবে যে মেয়ে পড়ালেখা করে কি করতে পারল। কিন্তু শান্তিদেবী কাকি তাদের ধমক দিয়ে বলল, গোপীনাথ, এত তাড়াতাড়ি হার মানা ভালো নয়। দেখো, পুনম পুরো গ্রামের নাম উঁচু করবে। গ্রামের অনেক লোকও অস্থিরতায় খবরের অপেক্ষা করছিল। আখিরে ভিড় একটু কমল এবং রিমা সবার আগে বোর্ডে নজর দিল। সে হঠাৎ জোরে বলল, পুনম দেখো, তোমার নামে ডিস্টিংশনের নিশান আছে। পুনমের চোখ নম হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে নিজের নাম পড়ল, পুনম রামেশ্বর যাদব, উত্তীর্ণ, ডিস্টিংশন সহ। সেই মুহূর্তে যেন সব ক্লান্তি, ক্ষুধা এবং কষ্ট উড়ে গেল। তার মুখে গর্ব এবং সন্তোষের চকচকে ছিল। রিমা তাকে জড়িয়ে বলল, আমি বলেছিলাম না, তুমি নিশ্চয়ই জিতবে। পুনম তৎক্ষণাৎ গ্রামে ফোন করল। ফোন উঠতেই সাবিত্রী ঘাবড়ানিতে বলল, বলো বেটি, কি হলো? পুনম হাসতে কাঁদতে বলল, মা, আমি করে দেখিয়েছি, ডিস্টিংশন থেকে পাশ হয়ে গেছি। সাবিত্রীর চোখ থেকে আঁসু ঝরঝর করে বয়ে গেল। সে খুশিতে বলল, রামেশ্বর, শোনো, আমাদের পুনম সফল হয়ে গেছে। রামেশ্বর আকাশের দিকে হাত তুলে বলল, হে ভগবান, তোমার লক্ষ লক্ষ শুকরিয়া। আজ আমার পরিশ্রম রং দেখিয়েছে। চন্দন খুশিতে লাফিয়ে উঠল, দিদি দিদি, এখন তো আমিও ডাক্তার হব। যখন এই খবর চৌপাল পর্যন্ত পৌঁছল, তো পুরো গ্রাম দং রইল। গোপীনাথ কাকা চুপ হয়ে গেল এবং শান্তিদেবী কাকি হেসে বলল, দেখলে, আমি বলেছিলাম না, পুনম শুধু নিজের পরিবার নয়, পুরো গ্রামের নাম রোশন করবে। গ্রামের মহিলারা একে অপরকে বলতে লাগল, এখন আমাদের মেয়েরাও পড়াশোনা করবে। পুনম রাস্তা দেখিয়ে দিয়েছে। সেই রাতে দুটো ঘরের ছোট্ট বাড়ি আলোয় ভরে গেল। লণ্ঠনের আজ আরও চকচক লাগছিল। দেয়াল যেন বলছিল, আজ এই ঘরের স্বপ্ন পূরণ হয়েছে। সাবিত্রী পুনমের পুরনো বই স্পর্শ করে বলল, এই বইগুলো আমাদের দৌলত। রামেশ্বর বলল, আমরা গরিব ঠিক, কিন্তু আমাদের মেয়ে প্রমাণ করে দিয়েছে যে হিম্মত সবচেয়ে বড় পুঁজি। পুনম ফোনে বাবাকে বলল, বাবা, এই জয় তোমার। যদি তুমি দিনরাত ঘাম না ঝরাতে, তো আমি এই মানজিল কখনো পেতাম না। রামেশ্বরের চোখ থেকে আঁসু বয়ে গেল। তারা ধীরে বলল, বেটি, তুমি আমাদের শান।